ভয়ঙ্কর ভয়ঙ্কর বিকট আওয়াজে চারদিকটা যেন থরথর করে কেঁপে ওঠে। পরিবেশটা যেন এক অন্য রূপ ধারণ করেছে। কয়েদিগুলো বুঝতে পারে না চারদিকটা অন্ধকার, পুরো জেলখানাটা যেন কালো আধারের মাকড়সার জালে ছেয়ে গেছে। ধুম ধুম শব্দে বারবার কেঁপে উঠছে জেলখানার ভেতরটা। অন্ধকার থাকায় কেউ কোনো কিছু বুঝতে পারে না, তবে সবাই শব্দ শুনে অনুভব করতে পারে যে কেউ কাউকে বিকট আওয়াজে এবং খুব ক্ষিপ্ত রূপে আঘাত করছে। কয়েদিখানার 101 নম্বর রুমে বারবার কেউ যেন দেয়ালে আঘাত করছে। রাতের আধারে, গভীর রাতে মানুষ যখন ঘুমের দেশে হঠাৎ করে এমন বাজনা বাজাতে শুনতে পেয়ে জেলখানার ভেতরে থাকা 101 নম্বর কক্ষ রুমে বাবু নামের সেই দাগা আসামিটা সেখানকার একটা বাতি জ্বালিয়ে দেয়। সাথে সাথে অন্ধকার কেটে যেন আলোর প্রতিফলন চারদিকে ছড়িয়ে পড়ে। অন্ধকার কাটিয়ে আলো এসে যেন সবার মনে খুশির জোয়ার ফোটে। সবার ধ্যান, জ্ঞান, মন সবকিছু যেন কেড়ে নিয়েছে সেই বিকট আওয়াজটি। সবাই সেই আওয়াজটাকে অনুসরণ করে তাকিয়ে অবাক, কেননা ছেলেটি একের পর এক দেয়ালে আঘাত করে চলেছে। শুধু দেয়ালে না, দেয়ালের ওপরে কোনো এক মেয়ের ছবি আঁকা, আর সেই মেয়ের ছবির উপরে আঘাত করে চলেছে। হাত কেটে রক্ত পড়ছে। রক্তে যেন জেলখানার কক্ষ রুমটা ভরে গেছে। সাদা রঙের ফ্লোরটা যেন লাল রক্তে রঙিন হয়ে উঠেছে। তবুও যেন ছেলেটি আঘাত করা ছাড়ছে না। দু হাত দিয়ে পাগলের মতো আঘাত করে চলেছে একের পর এক দেয়ালে। দেয়ালের ইট সিমেন্টগুলো যেন থরথর করে কাঁপছে। দেয়ালে জোড়া দেওয়া সিমেন্ট ও প্লাস্টারগুলো ঘুষি মারার আঘাতে খসে খসে পড়ছে। এটা দেখে জেলখানার ভেতরে থাকা কয়েদিগুলো খানিকটা ভয় পায়, কেননা তারা জানে ছেলেটি কী ধরনের জিনিস। যেমন হালকা আগুনে একটু উস্কিয়ে দিলে দাউ দাউ করে জ্বলে, তেমন এই ছেলেটির একটু এদিক ওদিক হলে শুরু করে দেয় তার পাগলের পাগলামি খেলা। তার পাগলের পাগলামি দেখে কয়েদিখানার ভেতরে থাকা তেমন কেউ তার সাথে ভয়ে কথা বলতে চায় না। পাগলের মতো আঘাত করছে সবাই, ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। হঠাৎ করে এরকম শব্দে সবার ঘুম ভেঙে যায়। সারাদিন হাজার ক্লান্তির তার থাকার কারণে ঘুমোতে পারে না। এটা দেখে কয়েদিখানার ভেতরে থাকা বাবু মিয়া রেগে একাকার। বাবু মিয়া ছেলেটির শার্টের কলার ধরে তার দিকে ঘুরিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কে রে, তুই কি পাগল হয়েছিস? শালা পাগলামি করবি কয়েদি থানার ভেতর না থেকে বরং বাইরে গিয়ে করবি, এখানে নয়। না হলে মেরে তোর ছাল তুলে দিব। বাবু মিয়া ছেলেটির শার্টের কলারটা টেনে ধরে ঝাড়ি দিয়ে কথাগুলো বলে ওঠে। বাবু মিয়া আবার চিৎকার করে হুমকির সুরে বলে ওঠে, এই শালাটা কে রে? মালটা তো দেখতে সেই। এটাকে কোথায় পেলি রে? এটাকে যদি আগে দেখতাম তাহলে আগেরগুলোর মতো এটার সাথেও খেলতাম। তা মালটা কে রে? তোকে সেকা দিয়ে বাঁকা বানিয়ে এখান থেকে ভেগে বগলীলা গেছে নাকি? বাবু মিয়া কথাটা বলে হাসতে থাকে। তার এই হাসিটা যেন ছেলেটির কেমন লাগছে। নিজের কানের মধ্যে তার হাসিটা এসে বাজতে থাকে। বাবু মিয়ার মুখে এই কথা শুনিয়ে ছেলেটি নিজের কান বন্ধ করে নেয়। নিজের হাতটাকে মুষ্টিবদ্ধ করে নেয়। চোখগুলো যেন লাল রক্তবর্ণ ধারণ করেছে। হাতের রগ, পায়ের রগ, কপালের রগগুলো যেন ফুলে উঠেছে, যেন এখনই ব্লাস্ট হবে বলে। বাবু মিয়া আবার বলে ওঠে, কে রে? মালটার তো সেই ছবি এঁকেছিস। মালটা নিশ্চয়ই তোকে সেকা দিয়ে বেঁকা বানিয়েছে। তে এত রাতে তার ছবির উপরে এত আঘাত করে নিজের শরীরটাকে ফাটিয়ে ফেলে রক্ত ঝরাচ্ছিস। তাই শুনি মালটা এখন এপারে আছে নাকি পর ওপারে টপকে গেছে? বাবু মিয়ার মুখে এই কথা শুনে যেন পায়ের রক্ত এসে মাথায় চড়ে, আর মাথার তারগুলোকে যেন এদিক ওদিক ওলটপালট করে দেয়। বাবু মিয়া আর কোনো কিছু বলে বা করে ওঠার আগে ছেলেটি বাবু মিয়ার নাক বরাবর মারে এক ঘষি। লাল তাজা রক্ত, গরম ধোয়া বের হচ্ছে। নাক দিয়ে গড়গড় করে লাল গাঢ়া রক্ত পড়তে থাকে। নাক চেপে ধরে ফ্লোরে বসে পড়ে বাবু মিয়া। ব্যথায় শরীরে লোমগুলো খাড়া হয়ে যায়। ব্যথায় যেন কুকড়ে যায় বাবু মিয়া। বাবু মিয়া নাক ধরে চিৎকার করতে থাকে। বাবু মিয়ার চিৎকারে 101 নম্বর কয়েদি থানার বাকি কয়েদিরা পিছিয়ে যায়। ছেলেটি রেগে মেঘে একাকার। ছেলেটি যেন পুরো পাগল হয়ে উঠেছে। উন্মাদ হয়ে এক অন্যরূপে, হায়না রূপে বেশ রাগী ভাবে। ভয়ে কেউ এগিয়ে যায় না বাধা দেবে বলে, কেননা বাধা দিলে তাকে মারার সাথে তাকেও মারতে হবে।
কেননা এই জেলখানার ভিতরে এর আগে পাঁচটা মার্ডার করেছে এই ছেলেটি। থানার ভেতরে, জেলখানার ভেতরে ওয়ার্ল্ড রেকর্ড করেছে। আর যে পাঁচটা মার্ডার করে তাদের মধ্যে থেকে দুটি পুলিশ আর তিনটি কয়েদি থানার আসামি। এবার ছেলেটি বাবু মিয়াকে একের পর এক ঘুষি মারতে থাকে। মারতে মারতে পুরো মুখটা ফাটিয়ে ফেলেছে বাবু মিয়ার। পুরো মুখ দিয়ে লাল রক্ত বের হচ্ছে। মুখের অধিকাংশ অংশ পুরো বৃষ্টি রকমের হয়ে গেছে। মারতে মারতে প্রায় মুখটা ফাটিয়ে ফেলেছে। এবার বুকের উপর উঠে একের পর এক তার মুখের উপর মারতে থাকে। কেননা এই মুখ দিয়ে বাজে কথা বলেছিল, তাই মুখের উপর একের পর এক ঘুষি মারতে থাকে। প্রায় 10 থেকে 12টা দাঁত ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে তার মুখের ভেতরে। বাবু মিয়া ব্যথায় কোনো কিছু বলতে পারে না, মুখ ফুটে চিৎকার করতে পারে না। মার খেয়ে শুধু ব্যথাগুলোকে হজম করছে আর গুলাচ্ছে। ছেলেটি বাবু মিয়াকে মারতে মারতে প্রায় মেরে ফেলেছে। এটা দেখে 101 নম্বর কয়েদি থানার কক্ষ রুমের কয়েদি নাম্বার 183 মোস্তফা সাহেব তার পাশে থাকা একটা স্টিলের গ্লাস এবং একটা স্টিলের থালি হাতে নিয়ে বিকট আওয়াজে বাজাতে থাকে। মোস্তফা সাহেবের এরকম কর্মকাণ্ড দেখে সবাই একইভাবে তাদের ভেতরে থাকা খাবারের থালিগুলো হাতে নিয়ে বাজাতে থাকে, যাতে শব্দ শুনে জেলখানার পাহারাদার পুলিশ অফিসার সহ জেলার ভেতরে আসে। অন্যদিকে আত্মরা বাবু মিয়াকে কলার ধরে তুলে একের পর এক পেটে, বুকে, পায়ে, মাথায়, এমনকি কপালে আঘাত করতে থাকে। মুখের বিভিন্ন অংশের জায়গা ফুলে গেছে। বাম হাত দিয়ে গলা চেপে ধরে ডান হাত দিয়ে উপরে তোলে। মাটি থেকে প্রায় 2 আঙ্গুল উপরে বাবু মিয়াকে তুলে গলা চেপে ধরে। বাবু মিয়া বাঁচার জন্য শুধু ছটফট করতে থাকে, কিন্তু শক্তিতে পেরে ওঠে না ছেলেটির সাথে। অন্যদিকে এত শোরগোল ও কোলাহল শুনতে পেয়ে কয়েদি থানার ভিতরে পাহারাদার সেই সব পুলিশ অফিসারগুলো নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দৌড়াতে থাকে, প্রাণপণ ছুটে আসতে থাকে জেলখানার ভেতরে। এমনকি জেলার শব্দ শুনে দ্রুত দৌড়াতে থাকে, নিজের ইউনিফর্মটা পরার সময়টুকু পায়নি। পুলিশগুলো এসে দেখে তো অবাক, কেননা এর আগে যে আসামিটা 5 জনকে মার্ডার করেছিল সেই একই আসামি আবার একজনের সাথে ঝামেলা করেছে। পুলিশগুলো ভয়ে তার কাছে যাওয়ার সাহস পায় না, দূর থেকে বারবার হাঁকাচ্ছে যেন তাকে ছেড়ে দেয়। কিন্তু ছেলেটি যে নাছোড়বান্দা, কাউকে ভয় করে না। কারো কোনো কথা না শুনে গলাটাকে আরো জোরে খামছে ধরে। হাতে থাকা তার আঙুলের নখ যেন গলার ভেতরে ঢুকে যায়। সবাই তাকে চিৎকার করে থামতে বলছে, কিন্তু নামার কোনো নামগন্ধই ছেলেটির নেই। ছেলেটি পাগলের মতো করছে, প্রায় মেরে ফেলেছে বাবু মিয়াকে। এটা দেখে জেলার সহ আর অন্যান্য পুলিশগুলো ভেতরে ঢুকে তাদের ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ছাড়ছে না ছেলেটি। বাবু মিয়া ছটফট করতে থাকে, কোনো উপায় পাচ্ছে না দেখে বড় বড় বাঁশের লাঠিগুলো দিয়ে মারতে থাকে ছেলেটিকে, তবুও যেন ছাড়ছে না। এক পর্যায়ে বাবু মিয়ার গলার হাড় ভেঙে দিয়ে মাথা থেকে শরীরটাকে আলাদা করে ফেলে ছেলেটি। গড় গড় করে তাজা রক্ত বের হতে থাকে গলা দিয়ে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। নিজেদের চোখের সামনে এমন কিছু দেখাতে সবাই কয়েক হাত পিছিয়ে যায়। গলা শুকিয়ে আসে সবার, চোখগুলো ভয়ে তাদের ছটফট করছে। ছেলেটি আর কোনো কিছু করে ওঠার আগেই ছেলেটির হাতে হ্যান্ডকাফ ও ডান্ডা বেরি পরিয়ে দেয়। তার আগে ছেলেটির ঘাড়ে বেশ কয়েকটা ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে ঘুমের ইঞ্জেকশন পোষ করে, আর ধীরে ধীরে সে ঘুমের দেশে চলে যায়। তারপর তাকে হ্যান্ডকাফ ও ডান্ডা বেরি পরিয়ে বেঁধে রাখে শিকড় দিয়ে জেলখানার ভেতরে, এবং একাই একটা কক্ষে রেখে দেয় তাকে। তারপর বাবু মিয়ার লাশটাকে তদন্ত করার জন্য ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করার পরে রিপোর্টের ভিত্তিতে অ্যাকশন নেবে বলে জেলার জানিয়েছে। খবরটা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে, তোলপাড় শুরু করে দেয় অসংখ্য অ্যাপস, যেমন জনপ্রিয় ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এমনকি টেলিগ্রাম, সোশ্যাল মিডিয়া, টিকটক মিডিয়া আর অন্যান্য যেসব নাম না জানা জনপ্রিয় অ্যাপসগুলোতে। একজন দাগা আসামি হত্যা করেছে একজন দাগা আসামি। তোলপাড় শুরু হয়ে গেছে প্রশাসন বাহিনীর উপরেই। সাধারণ মানুষ নিরাপত্তাহীনভাবে নিজেদের জেলখানার ভিতরে রেখেছে বলে দাবি করছে অনেকে। আপনাদের নিশ্চয়ই জানার আগ্রহ জাগছে যে এই ছেলে কে, কার এত বড় ক্ষমতা, কেনই বা সে হত্যা করলো তাকে।
আর কি এমন ঘটেছিল সেখানে, যার কারণে সে আজকে জেলখানার চার দেয়ালের অন্ধকারাচ্ছন্ন এই কালো দুনিয়ার বাদশা, কালো চাদরের মায়াভরা এক অন্ধকার জগতে বন্দিহীন জীবনযাত্রার একজন যাত্রী। জেলখানার মতো কষ্টদায়ক একটা জেলখানার ভেতরে কেনই বা সে আটকা আছে? কি এমন অপরাধ ছিল তার? কি এমন দোষ করেছিল সে, যার কারণে আজকে এই চার দেয়ালের ভিতরে আটকা পড়ে আছে? বিষয়টা ভাবাচ্ছে সবাইকে। তোলপাড় শুরু হয়ে গেছে অনেক জায়গাতে। জনপ্রিয় স্টার জলসা, জি বাংলা, এন্টারটেন বাংলা, ক্লাস বাংলা, এমনকি বাংলাদেশের বিভিন্ন বাংলা চ্যানেল, ভারতীয় অন্যান্য বাংলা চ্যানেলের সাথে আরও অন্যান্য বৈদেশিক যে চ্যানেলগুলো ছিল, সব চ্যানেলে এই খবরটি অনেক বিপুল মার্কায় জনপ্রিয়তা পেয়েছে। দুনিয়ার কাছে সেলিব্রিটি হয়ে আছে এই ছেলেটি। ছেলেটিকে দেখলে অনেকে স্যালুট করে, আর অনেকে নিজেদের কলেজায় হাত দিয়ে তার রাস্তা থেকে নিজেকে সরিয়ে ফেলে। কেননা বললে ভালো, না বললে মরো, ছেলেটির ডায়লগ এটা। ছেলেটি দেখতে অসম্ভব সুন্দর, অনেক স্মার্ট এবং অনেক হ্যান্ডসাম, লম্বা চওড়া, ফিটফাট দেখতে শুনতে শাকিব খান। কপালে লাল রঙের রোমাল বাঁধা, মুখটা গোলাকার, উজ্জ্বল ফর্সা গায়ের রং, কপালে রোমাল বাঁধা, চুলগুলো হালকা বড় সিল্কি টাইপের। চুলগুলো চুলগুলো অসম্ভব সুন্দর স্টাইলিশ করে কাটা, তে ব্যাস, গলায় স্বর্ণের চেন, পরনে একটি গেঞ্জি, পরনের প্যান্টটা BDW প্যান্ট, প্যান্টটাও বেস্ট স্টাইলিশ দেখাতে, পুরো হিরো। বাম হাতের ব্যাস সাথে একটা রুমাল বাঁধা, পায়ের ক্যাচগুলো সাদা রঙের, দেখতে অন্যরকম এক রঙিন ক্যাচ। ছেলেটিকে বেঁধে রাখা হয়েছে লোহার সাথে শিকল দিয়ে জেলখানার অন্য এক কক্ষে। জেলার তার সহকারী পুলিশ অফিসারদের বলে ওঠে, ছেলেটা সত্যি অদ্ভুত, অদ্ভুত তার ক্ষমতা, অদ্ভুত তার পাওয়ার। আইন যেটা পারে না ছেলেটা সেটা পারে, আইন যেটা করতে জানে না ছেলেটি সেটা করে দেখায়। ছেলেটি শুধু পুরুষ নয়, বরং মহাপুরুষ। স্যার স্যার স্যার, ছেলেটাকে এখানে রাখা আর সম্ভব হচ্ছে না, কেননা এরপর জানে না কাকে মার্ডার করে। হয়তো আমাদের পালা, তিনটা পুলিশকে মার্ডার করেছে, তারপর তিনটা আসামিকে মার্ডার করলো, শেষেরটা যদি আমাদের মার্ডার হয়। আমি ছেলেটাকে স্টাডি করেছি, ছেলেটার একটা মার্ডার কেসের জন্য এখানে এসেছে। তবে ছেলেটা চাইলে এখান থেকে মুহূর্তের মধ্যে বেরিয়ে যেতে পারে। ছেলেটাকে এই রাশিয়ার এমন কোনো জেলখানা নেই যে তাকে আটকে রাখতে পারে। স্যার, আমি ঠিক বুঝতে পারলাম না, কারণ আমি এখানে নতুন জয়েন করেছি। ওই আসামিটার বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ বা তার সম্বন্ধে কোনো কিছুই জানি না। কেন আমাদের রাশিয়ার কোনো পুলিশ বা জেলখানা তাকে আটকে রাখতে পারবে না? কে সে, কি তার ক্ষমতা? তার ক্ষমতার সম্বন্ধে জানতে চেয়েও না, পুরো ছাই হয়ে যাবে। তাকে ধরতেও যেও না, জ্বলে যাবে। ও হচ্ছে এই রাশিয়ার রাফিয়ান জগতের, কালো দুনিয়ার এক অন্ধকার জগতের বাদশাহ কিলার। সে যেখানে পা রাখে সেখানে ভূমিকম্প শুরু হয়, আর যেখানে হাত উঠায় সেখানে সিডর আইল্যান্ড তুফান সহ পুরো। আমি ছাড়া কেউ জানে না সে রাশিয়ার রাফিয়ান জগতের রাজা। তার বিলাসবহুল জীবন যাপন করে, তার যতগুলো সম্পদ আছে প্রায় পুরো দেশকে 10 বছর চালানো যাবে। তার প্রাইভেট জেট, হেলিকপ্টার আছে, প্রাইভেট সব গাড়ি আছে। তার একজন সুপার কিলার, দা হাইনা পাওয়ার অফ ব্ল্যাক মাফিয়া ছেলে রেখেছে। স্যার, সব তো ঠিকই আছে, আপনার কথা শুনে খানিকটা ভয় পেলাম। তার এত পাওয়ার, এত সম্পদ থাকা সত্ত্বেও সে এই ছোট্ট জেলখানার ভেতরে কি করে আটকা আছে? ও এখানে আটকা নেই, বরং সে নিজেকে এখানে আটকে রেখেছে, এই চার দেয়ালের অন্ধকার জগতের অন্ধকার কালো রুমটাতে। কেননা সে যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে চারিদিকটা তোলপাল শুরু করে দেবে। একটা ছলনাময়ীর জন্য সে তার জীবনটাকে উল্টো পালট করে দিয়েছে। ওর জীবনে আমি ভালো করে পড়েছি, ওর নামে বাজারে হাজারো ম্যাগাজিন রয়েছে, যে ম্যাগাজিনগুলো আমি দিনকে দিন রাতকে রাত পড়েছি তাকে ধরার জন্য। অথচ সে আজকে আমার জেলখানার ভেতরে। তার পরিচয় যদি কেউ জানে তাহলে সে এদের ছেড়ে পালিয়ে যাবে। যাই হোক, তুমি সব দিকটা দেখো, আমি একটু রেস্ট নিতে গেলাম। ওকে স্যার, ঠিক আছে, আমি এদিকটা দেখে নিচ্ছি। জেলার দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে যায়। সেই কনস্টেবল পুলিশ অফিসারটি চারদিকটা ভালো করে ঘুরে ফিরে করে দেখতে থাকে। সব দিকটা ধীরে ধীরে শান্ত হয়ে ওঠে। পুলিশ অফিসারটি এবার নিজে নিজে ভাবতে থাকে কল্পনার জগতে, আর নিজের মনে মনে বলে ওঠে একাকী ও একান্তভাবে, কি দিনকাল পড়লো রে ভাই!
এই রাশিয়ান জগতের রাজা, রাশিয়া বাদশা, যার নামটা শুনলে সরকার পর্যন্ত দেশ থেকে পালিয়ে যায়, যাকে দেখার জন্য আমার দু চোখ আজ পর্যন্ত খোলা রেখেছি, আর তাকে কিনা আমি নিজের হাতে ইনজেকশন দিলাম। মাইরি, অবাক করা বিষয় ভাই। ছেলেটি এখনো ঘুমাচ্ছে। ছেলেটি বলে ভুল হবে, ছেলেটির নাম জানলে অন্তরাত্মা কেঁপে ওঠে, কেননা ছেলেটির নাম সবার পরিচিত, আমাদের পুরনো আর সবার পরিচিত ছেলেটি নিলয়। নিলয় হচ্ছে এই রাশিয়ান টপ মাস্তান, প্রকাশের অপ্রকাশের, অলিতে গলিতে যেখানে সেখানে, ঘরবাড়িতে, রাস্তার ওপরে, আকাশের ওপরে, জমিনের নিচে, পৃথিবীর যেখানে সেখানে অপরাধীদের এক এক করে ধরে পরপারে পাঠিয়ে দেয় তাদের টিকিটটা ধরিয়ে। আচ্ছা, গল্প তো অনেক শুনলাম, গল্পের মাঝখানে বলি, চ্যানেলটিকে ভাইয়া এবং আপুরা সাবস্ক্রাইব করে রাখুন। যারা আমাদের সাথে কথা বলতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আর হ্যাঁ, আপনারা আমাদের অনেক কল করেন, কিন্তু কেউ দয়া করে কল করবেন না, আমাদের সাথে মেসেজের মাধ্যমে কথা বলতে পারেন। আপনারা আমাদের সাথে কথা বলতে চান, আপনাদের সাথে কথা বলবো নাকি আপনাদের জন্য রাইটিং করব, কোনটা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা কমেন্টে অনেক সময় ব্যস্ত থাকার কারণে রিপ্লাই দিতে পারি না, তবে ইনশাল্লাহ রিপ্লাই আপনারা সবাই পাবেন। আচ্ছা চলুন তাহলে শুনিয়ে আনি আপনাদের সবাইকে নিয়ে কে এই নিলয়, যার কথায় পুরো 18টি দেশ পুরোটা বছর বসে চলতে পারে, যার ক্ষমতা, যার পাওয়ার এতটাই বেশি। কে এই অন্ধকার জগতের, সাইবার ওয়ার্ল্ডের কালো দুনিয়ার, রাফিয়ান জগতের রাশিয়ার টপ মাস্তান, কিভাবে সে ছোট থেকে আজকে এত বড় মাস্তান হয়েছে। চারদিকে অন্ধকার কালো কুয়াশার ধোঁয়াতে মেতে উঠেছে, চারদিকে গাছগাছালি, কোনো কিছু দেখা যায় না, কাছের জিনিসটা যেন ঝাপসা ঝাপসা লাগে, স্পষ্টভাবে কোনো কিছু দেখা বোঝা যায় না, শুধু অনুভব করা যায়। বাতাসের মৃদু দমকা হাওয়ায় শরীরটাকে শিহরিত করে তোলে, পরিবেশটা থই থই করছে, পুরো বাজার হাট ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। রাত 2:30 বাজে, বাজারের মধ্যে কুত্তা ছাড়া কোনো কিছু দেখা যায় না। চায়ের দোকানের বেঞ্চের ওপরে শুয়ে আছে একটি ছেলে, ছেলেটির পরনে তেমন কোনো কিছুই নেই, ছোট একটি সাদা রঙের গেঞ্জি আর ছোট্ট একটি প্যান্ট। ছেলেটার 10 কি 12 বছর হবে। ছোট্ট ছেলেটি নিজের জীবন পরিচালনা করার জন্য সেখানে শুয়ে আছে। চারদিকে অন্ধকার আচ্ছন্ন আলোতে পরিবেশটা বেশ মনোমুগ্ধকর হয়ে উঠেছে, নীরবতায় ছেয়ে গেছে পুরো বাজার হাটঘাট। ছেলেটি সবেমাত্র ঘুমের দেশে পাড়ি জমাবে, এমন সময় বাজারের মাঝখানে, চোর রাস্তার ঠিক মাঝখানে, চারদিক দিয়ে 4টা গাড়ি এসে ব্রেক কষে। হঠাৎ কোনো কিছুর শব্দে ছেলেটির ঘুম ভেঙে যায়। আগেই বলে দিই, ছেলেটি আর কেউ না, সেটা হচ্ছে সেই আগন্তুক ও ডেঞ্জারাস কিলার, সুপার হাইনা পাওয়ার ব্ল্যাক মাফিয়া। 4টা গাড়ি থেকে প্রায় 20 জনের মতো ছেলে পেলে নামে, তারপর একটি লাল রঙের গাড়ি এসে থামে। সেখানে গাড়ির ভেতর থেকে অপরিচিত এক অজানা আগন্তুক বের হয়। আগন্তুকটির পরনে আছে কালো রঙের সানগ্লাস, চুলগুলো উল্টো করে আঁচড়ে দেওয়া, স্টাইলিশ করে কাটা, ব্ল্যাক কোট, হোয়াইট রঙের প্যান্ট, হাতে ঘড়ি, কপালে রুমাল বাঁধা, এক অন্যরকম বৈচিত্র্যময় মুগ্ধ মাখা, অদ্ভুত বিস্মিতময় ভাবনা চেতনা আড়ালে লুকিয়ে থাকা চিন্তা ভাবনার। মুখে মুখরিচিত এক হাসি ফুটিয়ে বলে ওঠে, শেষ পর্যন্ত আমার জালে ধরা পড়লে। ধরা পড়ার জন্য তোমাকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আগন্তুকটি কথাটা বলে আরো উচ্চ স্বরে হাসতে থাকে। মনে হচ্ছে যেন সে কোনো কিছু পেয়ে গেছে, যেমন ধরুন কোনো স্বর্গ বা কোনো সম্পদ, যে তার হাতের নাগালের কাছে এসে পৌঁছে গেছে, শুধু সেটাকে ছুঁয়ে ধরতে হবে। আগন্তুকটি আবার বলে ওঠে, তোর সাহস হয় কি করে? এই শহরে লিডার ডন থাকার সত্ত্বেও এই রাফিয়ান সিটির রাশিয়ান জগতে তুই মাফিয়া হতে চলে এলি। আমাকে সরিয়ে দিয়ে তোর কি আছে? তোর টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, সম্পদ নাই, লোক নেই, অথচ তুই আমাকে মেরে এখানকার রাজা হতে চলে এসলি। আগন্তুকটির কথা শুনে রাস্তার ওপারে বসে থাকা সেই লোকটি মুচকি হাসি দেয়। তার হাসিতে যেন অন্যরকম এক চিন্তা ভাবনার আলো প্রকাশ পাচ্ছে, ভয়ঙ্কর কোনো হাসিতেই মেতে ওঠে। রাজা হওয়ার জন্য তেমন কোনো কিছু লাগে না, লাগে 3টা জিনিস, এক সাহস, দ্বিতীয় কলিজা, তৃতীয় বুদ্ধি ও শক্তি। আর তুই বলছিস তোকে মারতে পারবো না? আমি তোকে এখানেই মারবো আর তুই মরবি আমার হাতে।
লোকটির মুখে এই কথা শুনে আগন্তুকটি এবার উঠে গিয়ে বুক বরাবর মারে এক লাথি। লাথি খেয়ে লোকটা কয়েক হাত পিছিয়ে যায়। পিছিয়ে যাওয়ার পরে লোকটি আকাশের দিকে তাকিয়ে মাটির দিকে তাকিয়ে সোজা আগন্তুকটির দিকে মুখটা ঘুরিয়ে এক মুচকি হাসি দেয় আর বলে ওঠে, আকাশের তারা কখনো সূর্য হতে পারে না, আর সূর্য কখনো চাঁদ হতে পারে না। ঠিক তেমনই রাশিয়ার গডফাদার, দ্য আন্ডারওয়ার্ল্ড পাওয়ার, দ্য সুপার কিলার সাইকো, দ্য ব্ল্যাক মাফিয়া অ্যান্ড হেট দ্য সাইবার ওয়ার্ল্ড, দ্য পাওয়ার অফ মোস্ট ক্রিমিনাল, দ্য বয় অ্যান্ড গডফাদার, বিকজ দ্য গডফাদার অ্যান্ড রাশিয়ার গডফাদার, দ্য সুপার কিলার অ্যান্ড ক্রিমিনাল, দ্য টেররিস্ট, কালো দুনিয়ার বাদশাহ, অন্ধকার জগতের রাজা, সেটা আমি হব, তুই না। রাশিয়ার শহরটাকে তুই যত বড় দেখছিস সেটা তত বড় না, পুরোটাই আমার হাতের মুঠোয় ধরা। লোকটির কথা শুনে আগন্তুকটি হো হো করে হাসতে থাকে। তার এই হাসিতে কোনো কিছুর যেন অন্য গন্ধের আভাস পাওয়া যাচ্ছে। আগন্তুকটি বলে ওঠে, তুই হয়তো ভুলে যাচ্ছিস, তোর আশেপাশে আমার শত শত ছেলে পেলে রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে। এতগুলো রাইফেলকে তুই কখনো পার হয়ে আমাকে মারতে পারবি না। সো মরার জন্য তৈরি হয়ে নে, কথা বলা বাদ দে। কুত্তার মতো মরার চেয়ে সিংহের মতো গর্জন করে শহীদ হয়ে মরাটা উত্তম বলে মনে করি আমি। আগন্তুকটির মুখে এরকম কথা শুনে বন্দুকটা কপাল বরাবর ধরে টিকারে চাপ দেবে এমন সময় ছেলেটা এসে পুরোটাই লণ্ডভণ্ড করে দেয়। ছেলেটাকে জানতে ইচ্ছে করছে, সেটা আর কেউ না, ছেলেটা হচ্ছে নিলয়। নিলয় এতক্ষণ ব্রিজের উপরে বসে সবটা শুনছিল এবং দেখছিল। অবশেষে সে আর কোনো কিছু না ভেবে চলে আসে সেখানে। আর আপনাদের জানার ইচ্ছে করছে না যে লোকটিকে? ভালো লোকটি হচ্ছেন এই শহরের ও রাশিয়ার জগতের আইন বাহিনীর প্রধান আইন কর্মকর্তার দায়িত্বে আছেন তিনি। আগন্তুকটি টিকারে চাপ দিতে যাবে এমন সময় নিলয় দুরন্ত বিদ্যুতের গতিতে রকেটের চলন্ত বেগে আগুনের লাভার গোলার মতো এসে বুকের মধ্যে লাথি মারে। লাথি খেয়ে কয়েক ইঞ্চি দূরে গিয়ে ছিটকে পড়ে। আগন্তুকটির হাতে থাকা বন্দুকটা ছেলেটার হাতে চলে আসে। নিলয় বন্দুকটা নিয়ে তাক পড়ে আগন্তুকটির দিকে। আগন্তুকটি হা করে তাকিয়ে ভয়াত ও জড়সড় হয়ে যায়। তিনি পুরো রাশিয়াটাকে শত্রুমুক্ত থেকে শুরু করে মাটিমুক্ত করতে মিশনে নেমেছেন। তাই সে গডফাদার হতে চায় পুরো রাশিয়ার জগতে। রাশিয়া থেকে অন্যান্য দেশগুলিতে বিপুল পরিমাণ অস্ত্র পাচার সহ ডলার পাচার হয়। সব রকম তথ্য পেয়ে লোকটি এই আন্ডারওয়ার্ল্ডের রাজা হওয়ার জন্য নিজেকে সেভাবে তৈরি করে। আগন্তুকটি ভয়ে চিৎকার করে বলে ওঠে, বাবা, কে তুমি? এটা আমাকে দিয়ে দাও, এটা তোমার হাতে মানায় না। তোমার কত টাকা লাগবে বলো, এখানে চকলেট আছে, খাবে? ছেলেটি কোনো কথা না বলে নিলয় চুপচাপ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আগন্তুকটির দিকে। ভয়ে জড়সড় হয়ে আছে, কেননা বন্দুক সোজা তার নিশানার দিকে আছে। ট্রিগারে হালকা চাপলে মাথা থেকে বুলেটটা বেরিয়ে গিয়ে এফোর ওফোর হয়ে গিয়ে আরেকজনের লাগবে। ভয়ে আবার বলে ওঠে আগন্তুকটি, বাবা, তোমার কত টাকা লাগবে বলো, তুমি শুধু বলো। তুমি গাড়ি নেবে নাকি বাড়ি নেবে, তুমি শুধু বলো। নিলয় নামের ছেলেটি কোনো কথা বলে না, মুচকি একটা হাসি দিয়ে মৃদু কণ্ঠে বলে ওঠে, টাকা, মেধা, শক্তি, সাহস, টাকা দিয়ে এগুলো আমার কাছ থেকে তুই বা তোরা কখনো কিনতে পারবি না। সো গুড বাই, হ্যাপি জার্নি। কথাটা বলে আগন্তুকটির পাশে দাঁড়িয়ে থাকা তার দলের ছেলেদের বুকে, মাথার, পায়ে, কপালে, পেটে যাকে যেখানে পেয়েছে দুহাত দিয়ে গুলি দিয়ে ঝাঁঝরা করে দিয়েছে। তাতে শরীরের বিভিন্ন অংশের অংশ। মুহূর্তের মধ্যে রাস্তাটা পুরো রক্তাক্ত হয়ে যায়। হয়ে ওঠে লাশের কারখানা, হয়ে ওঠে লাশের বাজার। আগন্তুকটি ভয়ে কোনো কথা বলতে পারে না। আগন্তুকটি কোনো কিছু বলে ওঠার আগে বন্দুকের নল থেকে এসে কপালটাকে ঝাঁঝরা করে দেয়। আগন্তুকটি মুহূর্তের মধ্যে চেয়ারে হুমড়ি খেয়ে মাটিতে গিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো জায়গাটা থমকে যায়। লোকটি যেন আগন্তুকটি মেরে ফেলার পরে তার নিজের প্রাণ ফিরে পায়। মুখে বড় বড় ডায়লগ দিলেও যখন মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকে ভয় তো করবে, তবুও যে মুখ দিয়ে বড় বড় ডায়লগ দিয়েছে এটাই লোকটির পক্ষে বিশাল ধরনের একটি ধামাকা বলে মনে করে সে নিজেকে। লোকটি এবার নিলয়ের দিকে তাকিয়ে অদ্ভুত চাহনিতে বলে ওঠে, আর কে তুমি? এত ছোট্ট একটা ছেলে, তোমার সাহস হয় কি করে
এতজনকে মেরে ফেলার? একা হাতে তুমি অসম্ভবকে সম্ভব করে দেখাতে পারলে কি করে? একটা কথা মনে রাখবেন স্যার, আমি ছোট হতে পারি, রাস্তায় মানুষ হয়েছি, তাই রাস্তায় কি করে চলতে হয় সেটা আমি বেশ ভালো করেই জানি। আমি সবার সাথে সমান, যেখানে যেমন আমি তার সাথে সেখানে তেমন। আই অ্যাম ইমপ্রেস, তোমার কথা আমাকে খুব ভালো লেগেছে। তুমি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছো। তোমাকে দিয়েই আমি আমার অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করতে চাই। পৃথিবীতে মানুষকে দুইটা জিনিস ঘুমাতে দেয় না, সেটা হলো এক টাকা, দ্বিতীয় চিন্তা। টাকা পকেটে না থাকলে কেউ আপনাকে সম্মান বা চিনবে না। চিন্তা না করলে আপনি কখনো নিচের লেভেল থেকে ওপরের লেভেলে যেতে পারবেন না। তুমি এ বাজারে একাই থাকো। আজকে তোমার জন্য আমি আমার প্রাণটাকে বাঁচাতে পেরেছি। আল্লাহর অশেষ কৃপায় বেঁচে গেছি। তুমি কি আমার সাথে কাজ করবে? আমার মনে হয় তোমাকে দিয়ে সব কিছু হবে, কারণ তোমার সাহস আছে, তোমার বুদ্ধি আছে, আছে মেধা, আছে শক্তি। স্যার, আমি ছোট থেকে এরকম, জন্মের পর থেকে নিজেকে দেখেছি কুত্তার পাশে। আমি যেখানে থাকি সেখানে কুত্তা, আর কুত্তা যেখানে আমি সেখানে। রাস্তার পশুদের সাথে আমার অন্যরকম সম্পর্ক হয়ে গেছে। জানেন কি, পৃথিবীতে মানুষ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু রাস্তার জানোয়ার কখনো করবে না। কেননা আমি তাদের সাথে থেকেছি। আমি যখন রাতে ঘুমাই তখন তারা আমায় পাহারা দেয়। এসব নিজের চোখে দেখা, অথচ একজন মানুষ আরেকজন মানুষকে টাকার বিনিময়ে খুন করতে দুইবার ভাবে না। চলো, থানায় যেতে যেতে তোমার বাকি সব কথা শুনবো। তারপর সেই লোকটি অর্থাৎ পুলিশ অফিসারটি নিলয়কে নিয়ে পুলিশের একটা গাড়িতে করে থানার উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে তারা নিজেদের কথোপকথনে আলাপ আলোচনা করতে করতে থানার উদ্দেশ্যে যাচ্ছে। এমন সময় নিলয় আবার বলে ওঠে, হাহাহা। জানেন কি একটা ইতিহাসের কথা? সামনে পিছনে ডানে বামে 10 জন করে মোট 80 জন ছিল আপনার, কিন্তু সেখানে আপনার দুইটা বাঁচার অপশন ছিল, কিন্তু আপনি আপনার মেধা এবং শক্তিটাকে কাজে লাগাতে পারেননি। হ্যাঁ, 80 জন ছিল, কিন্তু তারপরে 2 জায়গা ফাঁকা ছিল আমার বেঁচে থাকার জন্য। সেটা কি করে সম্ভব? আবার হাতে না ছিল অস্ত্র এবং না ছিল আমার কোনো লোক। আমি একা, আর তারা 80 জন। তাদের হাতে বন্দুক, তাদের রাইফেল, চারপাশ দিয়ে লোক দিয়ে ঘিরে রেখেছে। আমি বাঁচতে চাইলেও বেঁচে থাকার মতো কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছিলাম না। ভুল বললেন স্যার, আকাশ এবং জমিন দুটোই আপনার জন্য উন্মুক্ত ছিল, চাইলে বেঁচে ফিরতে পারতেন। কথা বলতে বলতে দুজন মিলে চলে আসে থানার ভেতরে। গাড়ি থেকে নেমে থানার ভিতরে প্রবেশ করে। থানার ভেতরে প্রবেশ করে কনস্টেবলকে 2 কাপ চা আনতে বলে। এমন সময় সেখানে একজন কনস্টেবল আরেকজন আসামিকে নিয়ে আসে। আসামিটাকে চেয়ারে বসতে দেয়। সেখানে উপস্থিত নিলয় আসে। আসামিটা নিলয়ের দিকে তাকিয়ে বারবার কেমন যেন করছে। কনস্টেবলটি বলে ওঠে, স্যার, এই আসামিটা 3টা রেপ কেসের আসামি, প্রভাবশালী ও টাকা ধন সম্পদ এবং একটা গ্যাংয়ের লিডার হওয়ার কারণে খুব সহজে থানা থেকে বরাবর ছাড়া পেয়ে যায়। কনস্টেবল পুলিশ অফিসারটির মুখে এরকম কথা শুনে সেদিকেই তাকায় নিলয়। নিলয় সেদিকে তাকিয়ে দেখে সেই আসামিটা অঙ্গি ভঙ্গিতে বারবার কি যেন বোঝাচ্ছে। কনস্টেবল পুলিশ অফিসারটি আবার বলে ওঠে, স্যার, শুধু রেপ কেস না, বরং আরো অন্যান্য কেস আছে। বরাবর মেয়েদের রেপ করে আবার জেলে ঢুকে আবার বেরিয়ে যায়। আমার তো মনে হয় তাকে এবারও আমরা আটকে রাখতে পারবো না, তাই ছেড়ে দিলে ভালো হবে। তুমি তোমার দায়িত্ব পালন করেছো, এখন এখান থেকে যেতে পারো। তাকে ছাড়বো নাকি তার ক্লাস নেব সেটা আমি দেখে নিচ্ছি। তোমাকে যখন প্রয়োজন পড়বে আমি ডেকে নেব। এখন তুমি আসতে পারো। কনস্টেবল পুলিশ অফিসারটি ওসি সাহেবের কথা মতো সেখান থেকে চলে যায়। লোকটি কেমন যেন হাতের ইশারায় কোনো কিছু বোঝাচ্ছে। নিলয় এটা দেখে আর সহ্য করতে না পেরে টেবিলের উপরে থাকা ওসি সাহেবের বন্দুকটা হাতে নিয়ে পরপর 3টা বুলেট মাথার ভেতরে ঢুকিয়ে দেয়। আর মুচকি হাসে নিলয়। হাহাহাহা। জানেন কি স্যার, বারবার জেলে ঢোকার থেকে একবারে এক অপরাধের জন্য মেরে ফেলা উচিত। সরকারের টাকা অপচয় নষ্ট না করে বরং সেই টাকাটা দেশের কোনো উন্নয়নের কাজে লাগালে
দেশ আরও উন্নত হবে। ওকে, আপনি জেলের ভিতরে ঢুকাবেন, খাইয়ে দাইয়ে ওখানে আপনারা জামাই আদর করবেন। কিছুদিন পর সে জেল থেকে ছাড়া পেয়ে আবার একই কাজ করবে। তার থেকে 3 অপরাধ করেছে, 3 অপরাধের সাজা একসাথে দিয়ে দিলাম, যেটা হলো মৃত্যু। নীলের কথা শুনে ওসি পুরো অবাক হয়ে হাবলার মতো তাকিয়ে আছে, হাঁ করে নিলয়ের দিকে। নিলয়কে দেখে অবাকের পর অবাক হচ্ছে ওসি সাহেব। ছোট্ট একটি ছেলে, এত সাহস পাচ্ছে কোথা থেকে? বড় বড় মাফিয়াদের সাথে একাই লড়ে চলেছে, এ পর্যন্ত দুইবার মার্ডার করলো অনেকজনকে। নিজের চোখে এসব দেখে বেশ অবাকের পর অবাক হচ্ছে ওসি সাহেব। ওসি সাহেব বলে ওঠে এবার, আরে তুমি এত সাহস পাও কোথা থেকে? জলজান্ত একজন মানুষকে মেরে ফেললে, এটা আমি এখন কি করে সামলাবো? এটা আইন দেখে নিত। স্যার, এই আইন আইন বলে আমার কানটা পচাবেন না। আইন কিছুই করতে পারিনি ছোটবেলায়। আমি আমার নিজের মাকে খুন হতে দেখেছি, তখন থেকে আমি এই পেশাটাকে নেশা হিসেবে নিয়েছি। হৃদয়ের কথা শুনে ওসি আবার অবাক হয়। ওসি ভাবতে থাকেন কি করে কি করবে, কথা থেকে শুরু করবেন তার প্রথম মিশন, তাও আবার নিলয়কে দিয়ে। নিলয় একাই রাতের আধারে অগোচরে অনেক জায়গায় অনেকভাবে, এর আগেও মার সহ অন্যান্য ডাকাতিও করেছে, রেকর্ড আছে তার অনেক জায়গায়। তবে নাম জানে না, প্রমাণবিহীন এই নিলয়ের অস্তিত্বহীন। নীলই বলে ওঠে, স্যার, কুত্তার মতো বেঁচে থাকার থেকে সিংহের মতো একবার হুঙ্কার দেওয়াটা অনেক ভালো। নিলয়ের এরকম সাহস ও কথা দেখে মুগ্ধ হয়ে যায় ওসি। নিলয়ের উদ্দেশ্যে এবার বলে ওঠে, দেখো, তুমি এখন বাসায় যাও, আমি তোমাকে ডেকে নেব। আর হ্যাঁ, তুমি তোমার পজিশন এবং কাজে সতর্ক থাকবে। আইনের দিক দিয়ে আমি তোমাকে সাহায্য করব। ওকে। এরপর নিলয় সেখান থেকে বেরিয়ে পড়ে। ছোট্ট নিলয় ধীরে ধীরে বড় গ্যাংস্টার হতে থাকে, অনেক মিশনে যেতে থাকে। একটা ছোট্ট মিশনের জন্য একাই বেরিয়েছিল, সেখানেই তার চোখ আটকে যায়। কোনো এক অস্থির হরিণী চোখের মায়ায় পড়ে যায়, তার ভালোবাসায় হারিয়ে যায়। তার অস্তিত্ব দেখে ফেলে, যার প্রেমে সে মুগ্ধ হয়ে নয়ন ভরা দৃষ্টিতে তাকিয়ে এক অন্যরকম ভালোবাসার চাহনিতে মেতে ওঠে। তার হৃদয় জোড়া যে। নিলয়ের শৈশবের সাথে বেড়ে ওঠে মাস্তানি, মাস্তানি পাগলামির আর মাফিয়া দ্য গডফাদার, রাশিয়া দ্য সুপার ব্ল্যাক কিলার অ্যান্ড আন্ডারওয়ার্ল্ডের সাইবার দ্য গডফাদার, ক্রিমিনাল অফ দ্য টেরোরিস্ট হিসেবে 18টি দেশে ও দেশগুলোতে তার রাজত্ব চলে, যেগুলো এখনও অজানা এবং ধোঁয়াশা। অন্যদিকে দেখতে সুন্দরী, মায়াবী, রূপবতী, গুণবতী, অপ্সরী, সুবাসিনী, সুখী, শুনি, সুহাসিনী, লাবণ্যময় ভরা মুগ্ধ মাথা, এক অতিম চাহনিতে ভালো লাগা এক অপিময় মানুষ নীলা। নীলা দেখতে অনেক সুন্দর, যেমন তার কথা তেমন তার কণ্ঠ, যেমন তার কণ্ঠ তেমন তার মুগ্ধতা। সে যখন কথা বলে, কথা বলার মাঝখান দিয়ে যেন মুক্তা ঝরে। সে যখন হাসি দেয়, তার সেই হাসি মাখা মুখে হারিয়ে যায় অজানা অনেক মানুষের চিন্তা চেতনা। নীলা দেখতে অনেক সুন্দর, তার বর্ণনা বা ঘটন দিতে গেলে গল্পটি শেষ করা যাবে না। কল্পনার জগতে যারা গল্প শুনছো, ভেবে ভেবে নাও তা আমাদের স্বপ্নের রানীটা দেখতে কেমন হবে। চুলগুলো সিল্কি, ছেড়ে দেওয়ার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে নীলা। নীলার সাথে আছে তার বান্ধবী রোজা, শাইলা, শালিনী, কাজল, রূপসা, রূপসানা, পরি, ময়না, সকল বান্ধবী মিলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তার পাশেই দাঁড়িয়ে একের পর এক মারপিট করে চলেছে আমাদের গল্পের হিরো নিলয়। নিলয় আগে থেকেও দেখতে অনেক স্মার্ট, হ্যান্ডসাম, আরও সুন্দর হয়েছে। চুলগুলো স্টাইলিশ করে কাটা, খোঁচা খোঁচা চাঁদদাড়িতে তার সৌন্দর্য ফুটে উঠেছে। যে কোনো মেয়ে দেখলেই তার প্রেমে পড়তে বাধ্য হবে। ধনী পরিবারের মেয়ে হচ্ছে নীলা, অনেক ধনী পরিবারের একটি মেয়ে। নীলা নিলয়ের মারপিট দেখতে থাকে। নিলয়ের আর কোনো দিকে খেয়াল না করে একের পর এক মেরে চলেছে। কি কারণে মারপিট করছে চলুন তাহলে শুনে আসি। যাকে মারছে সে ছেলেটি বারবার বলছে, ভাই ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। আর এমন ভুল কখনো করব না। বেঁচে থাকতে কখনো কাউকে লাভ লেটার দেব না, বরং লাভ লেটার দেওয়ার আগে তোমার নামটা স্মরণ করে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে দেব। কেননা আমার শিক্ষা হয়ে গেছে, আল্লাহর দোয়ায় লাগি, আমাকে ছেড়ে দিন। তোরা ভাবলি কি করে এই নিলয় এই শহরে থাকতে তোরা নিলয়ের চোখে ফাঁকি দিয়ে
রাস্তায় মেয়েদের ডিস্টার্ব করবি আর নিলয় খবর পাবে না। ভাই ভুল হয়ে গেছে, এবার মতো অন্তত আমাকে ছেড়ে দিন। জীবন থাকতে কখনো আর কোনো খারাপ কাজ করব না। সেটা তো আমি জানি, তবে ছেড়ে দেওয়ার আগে আচ্ছা করে তোদের একটু শায়েস্তা করি। এই বলে নিলয় একের পর এক মারতে থাকে বেল্ট দিয়ে ছেলেটিকে। ছেলেটি শুধু কাতরাচ্ছে আর চিৎকার করছে। ছেলেটিকে এভাবে মারছে দেখে এবারে নীলা এগিয়ে এসে বেল্ট ধরে ফেলে। পেছন থেকে বেল্টকে ধরেছে সেটা না দেখে চড় মারতে যাবে, এমন সময় নিলয় যাকে দেখে তাকে দেখে তো দিন দুনিয়া হারিয়ে ফেলে। কেননা তার সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং তার স্বপ্নের রানী নীলা। নিলয় বলে ওঠে, নীলা, আমি তোমায় কতদিন ধরে দেখিনি, তোমায় দেখার জন্য ব্যাকুল হয়ে আছি। আমি তোমার পথ চেয়ে দু চোখ নিয়ে তাকিয়ে আছি তোমার ভার্সিটির দিকে। এই তোমার আসার সময় হলো আমার কাছে। কথাগুলো বলে আশা নিয়ে নিলয় তাকিয়ে আছে নীলার দিকে। নীলা এমন শায়রি মাখা মিষ্টি কণ্ঠে নিলয়ের মুখে এরকম কথা ও ডায়লগ শুনে মনও মুগ্ধকর হয়ে যায়। এবার ঝাড়ি দিয়ে নীলা বলে ওঠে, তোকে আর কতদিন বলবো যে তুই আমার পেছনে পেছনে ঘুরবি না? তোকে আমার ভালো লাগে না, আর আমার বাবা জানলে তোকে মেরে ফেলবে। তুই একটা মাস্তান, তুই একটা সন্ত্রাসী, তুই একটা গডফাদার। তোর ভয়ে সব বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। কথাটা শুনে হো হো করে হাসতে থাকে নিলয়। নিলয় নীলার দিকে তাকিয়ে একের পর এক বেল্টের আঘাত দিতে থাকে ছেলেগুলোর পিঠে। এবার নীলা থামিয়ে দিয়ে বলে ওঠে, বেঁচে থাকার জন্য ভালো মানুষ হতে হয়, আর সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে সম্মানের প্রয়োজন হয়। আমাকে পেতে হলে ভালো মানুষ হতে হবে, ভালো কাজ করতে হবে, তবেই আমাকে পাওয়া সম্ভব। এইসব রাস্তায় মারপিট করে আমাকে ইমপ্রেস করা যাবে না। আর হ্যাঁ, আমি যেন কোনো সময় আমার ভার্সিটির সামনে মারপিট করতে না দেখি। কথাটা বলে নীলা সেখান থেকে বেরিয়ে পড়ে। নিলয় হাঁ করে তাকিয়ে আছে। দুটোকে অনেক শাসিয়ে ছেড়ে দেয়। নিলয়ের ডান হাত আবির বলে ওঠে, নিলয় ভাই, আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। অনেক তো হলো, এখন আমাদের ঘরে যাওয়া উচিত। ভাবি তো চলে গেছে। হ্যাঁ, অনেক হয়েছে আবির। আচ্ছা শোন, আমাদের কথায় কথায় আজকের অপারেশন আছে, তার সবগুলোকে একটা করে আমার দলে ছেলেদেরকে পাঠিয়ে দিবি। আমি কোনো অপারেশনে যেতে চাই না। আজকে আমি আমার প্রিয় মানুষটার কাছে রাতে একান্তভাবে দেখা করতে চাই। ওকে, ঠিক আছে ভাই, আমি দেখছি আমাদের লিস্টে আছে কোথায় কোথায় অপারেশন আছে, এবং আমি দলপতি আমাদের ছেলেগুলোকে ভাগ করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। তারপর নিলয় বাইকের পেছনে বসে পড়ে আবির বাইক স্টার্ট দিয়ে রওনা দেয় নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। হাতে সিগারেট, কপালে রুমাল বাঁধা, চোখে সানগ্লাস, বাইকের পেছনে বসে সিগারেট টানতে টানতে মনে সুখে গান গাইতে গাইতে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে নিলয়রা। এমন সময় সেই পুলিশ অফিসারটি ফোন করে বলে ওঠে, হ্যালো নিলয়, তুমি কোথায় আছো? আমার সাথে দ্রুত দেখা করো, নতুন কোনো অপারেশনে তোমাকে যেতে হবে। দেশে প্রায় $48 বিলিয়ন পাচার হতে চলেছে। সংগঠনটা আটকাতে তোমাকে সেখানে যেতে হবে। কথাটা শুনে হাত থেকে সিগারেটটা ফেলে দেয়, গাড়িটাকে দাঁড় করায় রাস্তার পাশে। তারপর নিলয় কপালটাকে চুলকিয়ে চিন্তিত ভাব নিয়ে শান্ত কণ্ঠে পূর্ণরূপে বলে ওঠে, জি স্যার, আপনি ইমেইল অ্যাড্রেস, ঠিকানা সব কিছু আমাকে বিস্তারিত পাঠান, কাজ হয়ে যাবে। কয়টায় কখন কোন সময় ডেড বডি ফেলতে হবে লিস্টটা পাঠিয়ে দেবেন। এক এক করে শরীর থেকে মাথা পর্যন্ত সব কিছু টুকরো টুকরো পাঠিয়ে দেব থানার উদ্দেশ্যে পার্সেল করে। দেখো নিলয়, সব জায়গায় সব সময় শুধু মার্ডার করলেই চলবে না, বরং তাদের পেট থেকে আমাদের সত্যি কথাগুলো বের করে আমাদের অপারেশনটাকে সাকসেস করতে হবে। আর হ্যাঁ, তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে আমাদের একজন সরকারি পুলিশ অফিসার। পুলিশ অফিসার বললে ভুল হবে, সেটা পুলিশ অফিসার মেয়ে হলেও তোমার সাথে কাজ করবে। তোমার সকল কাজের সাক্ষী থাকবে সে। তুমি কিভাবে তাকে কখন কোথায় কি করো না করো সেটার আইনিভাবে একজনকে আমি রেখেছি। কি স্যার, আপনি একজন মেয়েকে আমার পেছনে লেলিয়ে দিলেন? এমনিতেই মেয়েগুলো ভীতু হয়ে থাকে, আর মেয়েগুলোকে আমার পিছনে লেলিয়ে দিলেন। আমি মার্ডার করব নাকি তাদেরকে সামলাবো? কথাটা বলে পূর্ণ স্মৃতিতে ডুব দেয় পুলিশ অফিসার ওসি সাহেব। নিলয়কে এই ধরনের ডেঞ্জারাস মানুষ সেটা অতিশয় ভালো করেই জানেন। ওসি সাহেব চিন্তা চেতনা করে হালকা মৃদু হেসে বলে ওঠে নিলয়ের উদ্দেশ্যে, দেখো, মেয়েটি তোমার খুব পরিচিত। সে একজন পুলিশ অফিসার। সে গোয়েন্দা বিভাগের ছদ্মবেশে কাজ করছেন।
এবং তুমি তাকে খুব ভালো করে চেনো। সো মেয়েটি নিজে থেকে তোমার দায়িত্ব নিয়েছে, কারণ তুমি যেসব কাজ করো তাতে তোমার সিকিউরিটি আমি ঠিক করলাম। কারণ তুমি যখন কোনো অপারেশনে যাও তখন তোমার প্রোডাকশনের দিকে কোনো খেয়ালই নেই। তাই আমি অনেক ভেবেচিন্তে এই মেয়েটাকে তোমার জন্য সিলেক্ট করেছি, তোমার প্রোডাকশনের জন্য। সো কথা না বাড়িয়ে আমি যেটা বলছি সেটাই ফোকাস করো। ওসি সাহেবের কথা মতো সবটা সামলাবে বলে দায়িত্ববোধ নিয়ে নেয় নিলয়। নিলয় সময় মতো মেয়েটিকে পাঠিয়ে দিতে বলে, সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে নীলাম বলে ওঠে, তুমি রাশিয়ার জগতে রাফিয়ান সিটি রাজা হয়েছো ঠিক, তারপর আমাকে ভালোবাসো। আমিও তোমাকে খুব পছন্দ করি, তাই তো তোমার সিকিউরিটি হিসাবে আমি তোমার সঙ্গে সাথী। রাত 3টা বাজে। অপারেশনে যাওয়ার জন্য সবাই রেডি হয়েছে। প্রায় পাঁচটা গাড়ি, 300 ছেড়ে পেলে 2টা বাইক অপেক্ষা করছে দ্বিতীয় আগন্তুকটির জন্য। কিন্তু আগন্তুকটি আসার কোনো নাম গন্ধ নেই। এমন সময় গাড়ির দিকে তাকিয়ে হঠাৎ করে চমকে ওঠে, কেননা রকেটের গতিতে বিদ্যুতের সেকেন্ডে এক ধরনের বাইক তাদের সামনে এসে মাথায় হেলমেট পরা, কালো জ্যাকেট, কালো প্যান্ট, কালো প্যাচ, কালো সানগ্লাস, এক কথায় ম্যাচিং করা তার আগন্তুকটি আসার সাথে সাথে বলে ওঠে, এই যে হ্যালো স্যার, কি হলো, চলুন, অপারেশনের জন্য দেরি হয়ে যাচ্ছে তো। কথাটা শুনে খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে যায় নিলয়। নিলয়ের বেশ কণ্ঠটা পরিচিত মনে হয়, কেননা এই কণ্ঠস্বর এর আগেও অনেকবার শুনেছে। হাতে সময় না থাকায় কোনো কথা ছাড়াই আগন্তুকটির বাইকের পেছনে বসে পড়ে এবং রওনা দেয় তাদের নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। নিলয় বলে ওঠে, কি দিনকাল পড়লো নিজেই ভাবতে পারছি না, অপারেশনে যাচ্ছি কিনা একটা মেয়ে। মেয়ে হয়েছে তো কি হয়েছে, মার্ডার আমিও করতে পারি, সাথে মারামারি। তাই নো চাপ, নো টেনশন, আর ফোকাস। কথাটা বলছে আর ফুল স্পিডে বাইক চালাচ্ছে। কিছুক্ষণের মধ্যে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছে যায় তারা। গাড়ির ভেতর থেকে তাদের ছেলে পেলে গুলো বের হয়ে নিজেদের পজিশন মতো জায়গা দখল করে নেয়। বাইকের ওপর থেকে দুজনে নেমে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে থাকে মাফিয়াদের সামনে। মাফিয়াগুলো অনেক ধরনের জিনিস পাচার করছে, অনেক ধরনের স্বর্ণ, রূপা, হীরা, কোহিনূর, তামাক, রূপা, লোহা, আর সাথে আরো অনেক কিছু। মাফিয়াদের মধ্যে উপস্থিত একজন ছেলে, দুজন মেয়ে। কোনো কথা ছাড়াই তাদের সামনে গিয়ে উপস্থিত হয় নিলয় আর নীলা। হ্যাঁ, সেটা আর কেউ না, সেটা হচ্ছে নীলা। নীলা নিজের কণ্ঠ ও গেট আপ চেঞ্জ করে নিলয়ের সাথে এসেছে মিশনে। সে অজানা এদের সামনে গিয়ে নিলয় একটা সিগারেট জ্বালায়। এটা দেখে সেখানে উপস্থিত থাকা অজানা মাফিয়া বলে ওঠে, কে তুই, আর এখানে কি করছিস? এখন রাত বাজে 3টা, মরার পাখনা গজিয়েছে নাকি তোর? নিলয় কোনো কিছু করার আগে মুচকি একটা হাসি দেয়, আর নিলয় কোনো কিছু বুঝে ওঠার আগেই পরপর বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় সেই অজানা মাফিয়াটার গালে। মাফিয়াটা চড় খেয়ে এবার গালি দিয়ে বলে ওঠে, তোর সাহস হয় কি করে আমাকে থাপ্পড় দেওয়ার? তুই জানিস তোর সাথে এখন এখানে কি হতে পারে? তোকে রেপ করে এখানে ফেলে রেখে যেতে পারি। তোর সাহস হয় কি করে আমার গায়ে হাত দেওয়ার? চুপ শালা, যত বড় মুখ নয় তত বড় কথা। আমাকে ধরবি তুই? এমন জায়গায় মারবো, না পারবি দেখতে, না পারবি কাউকে দেখাতে। কথাটা শুনে নিলয় এবার অবাক হয়ে রেগে গিয়ে নিলয়ের মুখের উপর হাত দিতে চাইবে। এমন সময় নিলয় তার হাতটা ধরে ফেলে, উল্টো করে পেঁচিয়ে ধরে। পেছন থেকে ছোট্ট চাইনিজ রূপার তৈরির চাকুটা বের করে ক্যাচ করে শরীর থেকে হাতটা আলাদা করে ফেলে। মুহূর্তের মধ্যে হাতটা রাস্তার উপরে পড়ে এদিক ওদিক লাফাতে থাকে। এটা দেখে খানিকটা ভয় পেয়ে যায় নীলা। নিলয় কোনো কথা বলে না, কাউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে একের পর এক কলা গাছের মতো কেটে ফেলতে শুরু করে মাফিয়াদের শত্রুদের। এক এক করে সবাইকে মেরে ফেলে মাফিয়াটা, আর মেয়েটা এখনো সেখানে বেঁচে থাকে। কোনো কথা ছাড়াই তাদেরকে নিয়ে গাড়িতে বসে আর রওনা দেয় নিজের গন্তব্যের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে সেখানে এসে পৌঁছে যায় তারা। চারদিকে অন্ধকার আচ্ছন্ন একটি রুম, বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে দুজনকে। মাথার উপরে হলদে রঙের জিরো পাওয়ারের একটি বাতি জ্বলছে। মিটমিট করে চোখ খুলছে সে দুজন ব্যক্তি। তাদের সামনে বসে আছে নিলয়, সাথে সেই আগন্তুকটির পরে আছে মুখে মাস্ক লাগানো, চুলগুলো পেছন দিয়ে স্টাইলিশ করে আটকে রাখা।
নিলয় সেদিকে কোনো খেয়াল নেই। লোক দুটির কোনো কথা ছাড়ে সিগারেটের আগুন দিয়ে তাদের হাতের উপর চেপে ধরে চিৎকার করতে থাকে ছেলে ও মেয়েটি। নিলয় বলে ওঠে, নিলয়, এই শহরে থাকা সত্ত্বেও তোরা এই শহরে এসেছিস রাজত্ব করতে। দেখ নিলয়, তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তবে তুই যদি শত্রুতা করিস তাহলে তোর সাথে শত্রুতা করতে আমরাও ভয় পাবো না। তাই নাকি? তোরা তাহলে আমাকে মারবি? আমার এলাকা, আমার শহর, আমার রাজ্যে, আমার রাজত্বে ঢুকে আমাকে হুমকি দিচ্ছে। মাফিয়ারা কখনো কারো রাজ্যে যেতে ভয় পায় না, হয়তো তারা পায় যারা বাঘের চামচাগিরি করে। কথাটা শুনে নীলার বেশ খারাপ লাগে। নীলা এবার বলে ওঠে, তোর এত বড় কলিজা, তুই আমার দেশে আমার সাথে শত্রুতা করে আমাদের দেশের সম্পদ লুটপাট করে তুই তোর দেশে নিয়ে যাবি? আবার তুই মাফিয়া, তার উপর হুমকি দিচ্ছিস। এতগুলো তোর বিরুদ্ধে অভিযোগ হওয়া সত্ত্বেও তুই এত সব পাস কোথা থেকে? আমি মরবো শিওর, মরার আগে তোমাদের একটু শাসিয়ে যাওয়াটা বীরত্বের কাজ। তাহলে তুই মরার জন্য তৈরি হয়ে নে, তোকে মারার জন্য আমি একাই যথেষ্ট। এই বলে নীলা যখনই গুলি করতে যাবে তখনই নিলয় থামিয়ে দেয়। নিলয় বলে ওঠে, এই বলে নীলা মেয়েটাকে নিয়ে অন্য রুমে চলে যায়। আর নিলয় সেখানে তার বক্স থেকে অনেক রকম জিনিসপত্র বের করে প্লাস বের করে তারপর কারেন্টের ভেতর ইলেকট্রিক তার ঢুকিয়ে দিয়ে ইলেকট্রিক্যাল সুইচ দেওয়ার সাথে সাথে ব্রেডে এক অন্যরকম ইলেকট্রিক শক খায় লোকটি। সাথে সাথে যেন রক্ত চলাচল আরো দ্রুত বেড়ে যায়। প্রচুর পরিমাণে শরীরে কাঁপুনি শুরু হয়। চিৎকার করতে গিয়েও চিৎকার করতে পারে না সেই মাফিয়াটি কান্না করে ফেলেছে। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। এরপর একটা ব্লেড দিয়ে চোখের ওপর পাতাগুলো কেটে ফেলে। তারপর কেটে ফেলে হাত দুই নখ চোখগুলোকে উপরে ফেলে চোখের জায়গায় লোহার হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে। ছেলেটি শুধু চিৎকার করছে, চিৎকার করছে আর চিৎকার করছে। তারপর সামনে দুই পায়ের মাঝখানে দিয়ে কেটে ফেলে, পায়ের তালু পর্যন্ত চামড়া কেটে ফেলে। তারপর সেই চামড়াগুলোর ভেতরে অতিরিক্ত মাত্রায় লবণ, চুন এবং লাল মরিচের গুঁড়ো ঢেলে দেয়। তারপর সেখানে কেরোসিন তেল এবং পেট্রোল মিশ্রিত এক রাসায়নিক পদার্থ মিশিয়ে দেয়। তারপর তার ভেতরে তামাক সহ আরও ইলেকট্রিক্যাল কিছু সরঞ্জাম ঢুকিয়ে দেয়। এই সব কিছু আবার বাইরের জানালার ফাঁক দিয়ে দেখছিল নীলা। নীলা ভয়ে চুপে যায়। এতটাই ভয়ঙ্কর এই নীলা ভাবতে পারেনি। নিলয়ের আজকে মাস্তানিটা দেখছে নিজের চোখের সামনে নীলা। এরপর নীলার বুকের বাঁ পাশে সেই ধারালো ছুরিটা দিয়ে কেটে গর্ত তৈরি করে। তার ভেতরে হাত ঢুকিয়ে কলিজাটাকে বের করে কলিজার ভেতর বেশ কয়েকটা লিলিপুটিয়ে সাইজের ছোট্ট মাইক্রোবোম ফিট করে দেয়। ওপর থেকে আবার সেট করে দিয়ে সেলাই করে দেয় তার বুকটাকে। মাফিয়া বলে ওঠে, দেখ নিলয়, তুই কাজটা ভালো করলি না। তোর জন্য সামনে অনেক বড় বিপদ অপেক্ষা করছে। আন্ডারওয়ার্ল্ডের টপ মাফিয়া হয়েছিস তুই, কিন্তু বাঁচতে পারবি না। তোরও এমন কোনো দুর্বলতা আছে যেটা তুই আজও খুঁজে পাসনি। তোর দুর্বলতায় আঘাত করবে আমার আন্ডারওয়ার্ল্ডের ছেলেপেলে। কথাটা যেন ভালো লাগেনি নিলয়ের। নিলয়ের হাতে থাকা বড় রকমের একটা পিতলের তৈরি রামদা ছিল। রামদাটা উঠিয়ে মাথার মাছ বরাবর কোপ মারে। সাথে সাথে মাঝখান দিয়ে মাথাটা দুভাগ হয়ে গলা থেকে ঝুলে পড়ে। তারপর গলার মাঝ বরাবর মারে আরেক কফ। মুহূর্তের মধ্যে মাথাটা দুখণ্ড হয়ে গেছে। মাথা ছাড়া এক শরীর ছটফটাতে থাকে। সাদা ফ্লোরের ওপর দাদা লাল রং বয়ে যাচ্ছে। তারপর নীলা সেখান থেকে চলে যায় সেই মেয়েটির কাছে। সেখানে গিয়ে নীলা বলে ওঠে, কিরে, তোরা আমাদের দেশে এসে এসব সন্ত্রাসী কাজ কেন করছিস? তুই একটা মেয়ে হয়ে মেয়ে পাচার করছিস, ড্রাগস নিচ্ছিস, আবার ইনজেকশন নিচ্ছিস, সাথে তুই ব্যবসাও করছিস। এসব করার কারণটা কি? দেখতে শুনতে তো তুই ভালোই সুন্দরী আছিস, তাহলে এসব করছিস কেন? সবই টাকার খেলা, তুই বুঝবি না। তাছাড়া তোর এটা বোঝার ক্ষমতা নেই। তুই আমার সাথে যাই কর না কেন, আমি মরলে মরবো, তাতে কিছু হবে না, কিন্তু তোরাও বেঁচে থাকতে পারবি না। তোরা কি জানিস যে তোরা কার সাথে পাঙ্গা নিয়েছিস? নিলয়ের সাথে পাঙ্গা নিয়েছিস। ওর নাম নিলয়। নিলয় এমন একজন যার সাথে শুধুমাত্র পাঙ্গা নিতে এলে আর কোনো বাঁচার অপশন থাকে না।
তাই নাকি? তো তোকে তো দেখছি তুই ওর বিষয়ে অনেক কিছুই জানিস। তা তোদের মধ্যে কোনো কিছু চলছে নাকি? সেটা তোর জানি কি হবে শুনি। তবে এটা মনে রাখবি, তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। আর তোরা যার হাতে ধরা পড়েছিস সে তো তোর সাথে এখন কি করবে তুই নিজেও ভাবতে পারবি না। তার আগে আমি তোর সাথে কি করি তুই শুধু সেটা নিজের চোখে একবার দেখ। কারণ হাজার হলেও হবু স্বামীর কাছ থেকে তো শেখা। তাই নাকি? তা দেখি তুই আমাকে কি এই ধরনের শাস্তি দিতে পারিস। কতটা তোর ভয়ঙ্কর শাস্তি। তোকে দেখে তো আমায় চিকনা চামেলি লাগছে। আর তুই নাকি শাস্তি দিবি আমাকে? তুই হয়তো ভুলে যাচ্ছিস, বোয়াল মাছের থেকেও ডেরা মাছ খেতে অনেক ভালো। আর বড় মরিচের থেকে ছোট মরিচের ঝালটা একটু বেশিই হয়। প্রবাদ বাক্য শুনেছিস কিনা জানি না, তবে তোকে আজকে প্র্যাকটিক্যালি করে এবং বুঝিয়ে দেখাবো। কথাটা বলে বক্সের ভেতর থেকে কয়েকটা আঠা ও সুপারগুলো এবং টেপ বের করে চোখের পাতা এবং ভ্রু একসাথে লাগিয়ে সুপারগুলো মেরে দেয় যাতে নিজের শাস্তি নিজের চোখে দেখতে পারে। তারপর মেয়েটিকে পুরো উলঙ্গ করে ফেলে। ব্লেড এবং খুর দিয়ে তার শরীরের সমস্ত লোম কেটে ফেলে। মাথার চুলটা কেউ কেটে ফেলে। ইঞ্জেকশনের সিরিঞ্জটা হাতে নিয়ে চোখ বন্ধ করে নীরা একের পর এক যেখানে সেখানে ইঞ্জেকশন সিরিঞ্জ দিয়ে আঘাত করতে থাকে। যতই ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে আঘাত করছে ততই যেন তীব্র ব্যথা দিয়ে চিৎকার করে উঠছে মেয়েটি। কিন্তু তার চিৎকার বাইরে যায় না, কেননা ট্যাপ দিয়ে মুখটা সেলাই করা। অজাগা বেজাগা যেখানে পাচ্ছে ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে গেঁথে দিচ্ছে। অনেক জায়গা থেকে রক্ত বের হচ্ছে। ব্লেড বের করে তার কয়েকটি স্তর কেটে ফেলে। তারপর মেয়েটির বুকের উপর চাকু দিয়ে কেটে দিয়ে উল্টো করে ঝুলিয়ে দিয়ে তার শরীর থেকে চামড়াটাকে খুলতে থাকে। চিৎকার করছে যন্ত্রণায় মেয়েটি। যাতে তার তীব্র যন্ত্রণা আরো বেশি হয় সেজন্য চিৎকার করে নীলা বলে ওঠে, রুমকি, এই রুমকি, কোথায় আছিস রে? দ্রুত ফুটন্ত গরম পানি নিয়ে আয়। ও শরীর থেকে চামড়াটাকে আজকে ছিলে ফেলবো। নীলার কথা মতো রুমকি ঘর থেকে বের হয়ে এসে গরম পানি ছেটাতে থাকে তার শরীরের ওপরে। আর প্লাস এবং একটা চিমটি দিয়ে তার শরীর থেকে চামড়াগুলো টানতে থাকে। মাথার চুল পর্যন্ত পুরো চামড়াবিহীন দেহটাকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। শরীরটা পুরো রক্তহীন হয়ে গেছে। শরীরের রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। তাজা লাল রক্তের সাদা রঙের ফলটা এক রঙিন লাল পরিণত হয়েছে, রঙিন হয়ে উঠেছে। সেই মাটিতে মেয়েটির লাল তাজা রক্ত। সবশেষে সেখানে নিলয় আসে। নিলয় আসার সাথে নীলাও এখান থেকে বেরিয়ে যায়। তারপর নিলয় বলে ওঠে, ভেবেছিলাম তোর সাথে অন্য কিছু করব, কিন্তু মেয়েটা যে তোর সাথে এমন কিছু করবে ভাবতে পারিনি। তবে যেটা করতে চেয়েছিলাম সেটা যেহেতু হয়নি, তাহলে অন্যরকম তোকে শাস্তি দেব, তৈরি হয়ে নে। কথাটা বলে নিলয় রূপা, স্বর্ণা, তামাক এবং পিতল মিশ্রিত একটি কুড়াল দিয়ে একের পর এক মেয়েটির শরীরে চামড়া না থাকার টুকরো টুকরো পিস হয়ে মেয়েটির শরীর থেকে চামড়াগুলো খসে পড়েছে। কয়েক জায়গার হাড্ডি কেটে পড়ে যাচ্ছে। মেয়েটি অনেক আগেই মারা গেছে। সমস্ত শরীরটাকে পিস পিস করে তার ভেতরে থাকা সেই সব অঙ্গ প্রত্যঙ্গকে কেটে টুকরো টুকরো করে দেয়। তারপর তার পোষা মাছের কারখানায় প্যাকিং করে পাঠিয়ে দেয় তাদের দেহগুলো। তারপর সেখানে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে সব কিছু ফোন করে বুঝিয়ে বলে ওসি সাহেবকে এবং প্রমাণ তুলে দেয় তার হাতে। পরের দিন সকালে ভার্সিটিতে বসে আছে নিলয়। নীলা সবেমাত্র ক্লাস করে বের হচ্ছে, এমন সময় নিলয় ডাক দিয়ে বলে ওঠে, এই নীলা, আই লাভ ইউ। আমি তোমায় ভালোবাসি, বিয়ে করতে চাই তোমাকে। তোমার জন্য সব কিছু করতে আমি রাজি। তোমাকে পেতে হলে আমি সব কিছু ছাড়তে রাজি, কিন্তু তোমায় আমার লাগবেই। দেখ, তুই দেখতে শুনতে ভালো বলে বারবার তুই আমাকে ডিস্টার্ব করতে পারবি না। আর হ্যাঁ, আমি তোকে আগেই বলেছি, আমাকে পেতে হলে তোর মাস্তানি ছাড়তে হবে। ওকে, ঠিক আছে, আজ থেকে সকল রকম মাস্তানি তোর কথায় ছেড়ে দিলাম, কিন্তু তোকে আমার হতেই হবে। আর এরপরে যদি তুই আমার সাথে গাদ্দারি করিস তাহলে পুরো দেশটাকে তোলপাড় করে দেব। আমাকে পাওয়ার কথা ছেড়ে দে, আগে নিজে কিভাবে ভালো হবি সেটা ভেবে দেখ। কারণ তুই না ভালো হলে আমাকে কোনো দিন পাবি না।
আর আমি কোনোদিন মাস্তানকে সারা জীবনের সঙ্গী বানাবো না। তাই সময় থাকতে নিজেকে গুছিয়ে নে, যদি আমাকে পেতে চাস তবে। নিলয়, সেই নিলয় কখনো কোনো কাজে ব্যর্থ হয়নি। যদিও সফলতা পেতে দেরি হয়েছে, কিন্তু সে সেটাকে অর্জন করে নিয়েছে। তাই আমাকে বাধা দিবে এমন কোনো শক্তি নেই এই রাশিয়ার রাফিয়ান জগতে। এমন সময় বসে আছে বাইকের উপরে নিলয়। ওসি সাহেব ফোন করে বলে ওঠে, সামনে নির্বাচন, তুমি তোমার পজিশন এবং প্রস্তুতি নিয়ে নাও। তোমাকে ফুল পারমিশন দেওয়া হলো। যাকে যখনই ইচ্ছে তুমি মেরে ফেলতে পারো, শুধু অন্যায় দেখলে ওপারে পাঠিয়ে দেবে, তবে প্রমাণটা আমার হাতে তুলে দেবে। সরি স্যার, এই মুহূর্তে আমি আমার সকল রকম মাস্তানি এবং রাশিয়ার রাফিয়ান জগৎটা আবিরের হাতে তুলে দিচ্ছি। আমি কয়েকদিনের জন্য ইস্তফা রিটার্ন নিয়ে একটু রেস্টে থাকতে চাই। দেখো নিলয়, তুমি হয়তো ভুলে যাচ্ছ, তুমি যেই নীলাকে পাওয়ার জন্য এসব করছো, সে নীলাই হয়তো একদিন তোমার না হতেও পারে। কারণ তুমি যে জগতে আসো, সেই জগৎটা সত্যি খুব ভয়ানক। এখানে মানুষ ঢুকতে পারে কিন্তু বের হতে পারে না, তবে বের হলেও শুধুমাত্র তার মৃত লাশটাই বের হয়। জানি স্যার, তবে মরতে আমি ভয় পাই না। তবে ভালোবেসে মরলে আমার লস নেই। তাকে আমি ভালোবেসে ফেলেছি, তাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। আপনার কাজ হয়ে যাবে, আমি তো আছি, তাই না? তবে ভালোবাসাটাকে অর্জন করতে আমি সব কিছু করতে রাজি। ওসিকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয় নিলয়। এরপর নিলয় বাইক নিয়ে বেরিয়ে পড়ে রাস্তাঘাটে। তেমন কোনো জায়গায় আর মারপিট করে না বলে নিলয়ের উপরে এখন থেকে অনেক রকমের অত্যাচার শুরু হয়। অনেক জায়গায় নিলয়ের উপরে হামলা, তাকে পুলিশ গ্রেপ্তার করার সাহস পায় না। নিলয় একদিন বাজারে বসে চা খাচ্ছে, তারই পাশে নীলা কিছু কিনছে। কেউ কাউকে দেখেনি। নিলয় মনে সুখে চা খাচ্ছে। অনেকটা মারপিট আগে থেকে কমিয়ে দিয়েছে। সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে চেষ্টা করছে। এমন সময় হঠাৎ করে কোথা থেকে একটা গরম বুলেট এসে নিলয়ের পাশ দিয়ে বেরিয়ে গিয়ে লাগে এক বৃদ্ধ ব্যক্তির গায়ে। বৃদ্ধ ব্যক্তিটা সেখানে চিৎকার দিয়ে পড়ে যায়। পুরো বাজারে তোলপাড় শুরু হয়ে যায়। এমন সময় নিলয়কে দেখতে পায় নীলা। নীলা হাঁ করে নিলয়ের এদিকে তাকিয়ে আছে। নিলয়ের সেদিকে কোনো খেয়াল নেই। নীলা বৃদ্ধ লোকটাকে নিয়ে ব্যস্ত আছে। নিলয়ের পিছনে মাননীয় স্পিকারের ছেলে তৈমুর একটা বড় ধারালো ছুরি নিয়ে এগিয়ে যাচ্ছে। আপনাদের নিশ্চয়ই জানার ইচ্ছে করছে যে কে এই তৈমুর, কোথা থেকে মাননীয় স্পিকারের ছেলে আসলো। আসলে মাঝখানে ঘটে গেছে অনেকগুলো কাহিনী। নীলার বাবা মা মাননীয় স্পিকারের ছেলে তৈমুরের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করে। সেখানে বাধা হয়ে দাঁড়ায় নিলয়। নিলয় বারবার গিয়ে বাধা দিয়েছে। অনেক ভালোবাসে, যেটা দেখা সম্ভব নয় বা ওজনে মাপা সম্ভব নয়। এমন সময় দেখতে পায় তার পেছনে মাননীয় স্পিকারের ছেলে বড় একটা ধারালো ছুরি নিয়ে আসে আঘাত করার জন্য। যখনই আঘাত করতে যাবে তখনই নিলয় সেখান থেকে উঠে গিয়ে শুরু করে দেয় তার মাস্তানি। মুহূর্তের মধ্যে চোখগুলো লাল বর্ণ ধারণ করে। একের পর এক মারপিট হতে থাকে সেখানে। মাননীয় স্পিকারের ছেলে অনেকগুলো ছেলেকে নিয়ে আসে। প্রায় 25 থেকে 35 জনের মতো ছেলে পেলেকে নিয়ে মারপিট শুরু করে। রাস্তার মাঝখানে আবির খবর পায়নি যে নিলয় ভাই বিপদে পড়েছে, না হলে সে তার দলকে নিয়ে এখনই ছুটে আসতো। নীলা সবটা দাঁড়িয়ে দেখছে। একের পর এক মারপিট হতে থাকে। একের পর এক মারপিট করতে থাকে। যখন যেটা পাচ্ছে তখন সেটা দিয়ে মারপিট করছে। তারা 35 জন, আর নিলয় একাই তাদেরকে মারছে। আবার নিলয় তাদের কাছে থেকে মার খাচ্ছে। এভাবে অনেকক্ষণ মারপিট চলে। কেউ হকস্টিক দিয়ে মারছে, কেউ ব্যাট দিয়ে মারছে, আর নিলয় একাই তার হাত দিয়ে তার নিজের শক্তি ও পাওয়ারের কামাল দেখাচ্ছে। হঠাৎ করে এমন সময় নীলা চিৎকার দিয়ে বলে ওঠে, নিলয়, 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 নিলয়। হঠাৎ করে নীলার কণ্ঠস্বর শুনতে পেয়ে নিলয় মারপিট বন্ধ করে দেয়। এদিক ওদিক তাকাতে নিলয়ের চোখ আটকে যায় নীলার দিকে। এমন সময় নিলয় তৈমুরকে মারতে যাবে, হঠাৎ তার মনে পড়ে যায় নীলাকে দেওয়া কথা। সাথে সাথে হাত নামিয়ে ফেলে। এই সুযোগে তৈমুর একের পর এক তার দলকে নিয়ে মারতে থাকে। পাগলের মতো দাঁড়িয়ে থেকে তাকিয়ে আছেন। কেউ কিছু বলছে না, অবাক হয়ে তাকিয়ে আছে। সমস্ত বাজার হাট ব্রিজ জমজমাট হয়ে গেছে। সবাই তাকিয়ে আছে। 35 জন মিলে একাই মারতে থাকে নিলয়কে। নিলয়ের শরীরটা রক্তে রক্তাক্ত হয়ে গেছে। তবুও নিলয় কারো গায়ে হাত দেয় না, কেননা কথা দিয়েছে সে নীলাকে। এমন সময় নীলা আবার চিৎকার দিয়ে বলে ওঠে,
নিলয় উঠে দাঁড়াও। আর কত মার খাবে? আমি তোমাকে বলছি, তুমি তোমার পাল্টা প্রতিবাদের জবাব দাও, তাদেরকে মারো, তোমার পাওয়ার তাদেরকে দেখিয়ে দাও। কথাটা শুনতে পায় পড়ে থাকা মাটিতে নিলয়। নিলয় মাটি থেকে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়ানোর সাথে সাথে লোহার পাইপের রডটা নিয়ে একের পর এক মারতে থাকে, কারো পায়ে তো কারো হাতে, আবার কারো মাথায় তো কারো কপালে। এভাবে একের পর এক মারতে থাকে। প্রায় কম বেশি সবাইকে মেরে ফেলেছে। সবাই মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এখনো কয়েকজন আছে যাদের সাথে একের পর এক লড়াই হচ্ছে তৈমুরের দলের সাথে। তৈমুরের দলের লোকেরা মার খেয়ে মাটিতে ঘর বেড়াচ্ছে। এমন সময় নীলা দেখতে পায় নিলয়ের পেছনে তৈমুর একটা ধারালো ছুরি নিয়ে যাচ্ছে, আর নিলয় একাই মারপিট করছে। এমন সময় নীলা দেখে ফেলার সাথে সাথে নিলয়ের পেছনে গিয়ে দাঁড়ায়, আর কোনো কিছু বুঝে ওঠার আগেই তৈমুর ছুরিটা ঢুকিয়ে দেয় নিলয় বলে নীলার পেটে। মুহূর্তের মধ্যে নীলা এক চিৎকার দেয়। চিৎকার শুনে পেছনে ঘুরে তাকায় নিলয়। নিলয় নিজের চোখে যা দেখতে তাতে পাগল হয়ে ওঠে। নীলার পেট থেকে ছুরিটা বের করে কলা গাছের মতো সবাইকে কেটে ফেলতে শুরু করে। অন্যদিকে আবির খবর পাওয়ার সাথে সাথে তার দলের ছেলেবেলেকে নিয়ে আসে। মানুষজন চারদিকে ছোটাছুটি করছে, আর রেপ, পুলিশ, বিজিবি, বিডিআর সবাই এক এক করে ঘটনাস্থলে আসতে থাকে। নিলয় যখন একাই মারপিট করছিল তখন আবির তার দলবলকে নিয়ে আসার আগেই তৈমুর নীলাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে নিলে আবিরের দল আচ্ছা মতো ধোলাই করে। এক পর্যায়ে তৈমুর সেখান থেকে নিজের জান নিয়ে পালিয়ে যায়। মারামারির মধ্যে নিলয়ের কোনো দিকে তেমন কোনো খেয়াল ছিল না। এখনো মারপিট করে চলেছে পাগলের মতো। কখন বা কিভাবে নীলাকে কারা নিয়ে গেছে সেটা বলতে পারে না নিলয় বা আবির ও তার দলবল। মারপিট শেষে এক পর্যায়ে নিলয় খেয়াল করে নীলার দিকে। চারপাশটা পাগলের মতো উন্মাদ হয়ে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। চিৎকার করে ডাকতে থাকে, নীলা, 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 তুমি কোথায় আছো? একবার সাড়া দাও আমার ডাকে। তোমায় না দেখতে পেয়ে ছটফট করছে আমার হৃদয়টা যে। ভালোবেসে মরতে রাজি, কিন্তু বেঁচে থাকতে তোমাকে হারাতে রাজি নই আমি। নীলাকে নিয়ে গেছে, খুঁজে পায় না কেউ। পাগলের মতো চারদিকে দৌড়াতে থাকে সবাই মিলে। রেপ, পুলিশ, বিডিআর সবাই এসে ঘটনাস্থলে, কিন্তু কোনোভাবেই থামাতে পারে না নিলয়কে। এবার পাগলের মতো চিৎকার দিয়ে গালি দিয়ে বলে ওঠে, আরে ওই শালা নেমো খারামের বাচ্চা গুলো, তোরা সরকারের পোষা কুত্তা। যদি নিজেদের মায়ের দুধ খেয়ে থাকিস তাহলে আমার সাথে লড়াই কর, আর যদি নিজেদের জীবনের মায়া থাকে, নিজের সন্তানকে পিতৃহারা এবং নিজের স্ত্রীকে বিধবা, তোমাদের মা বাবার কোল খালি করা ইত্যাদি যদি না চাও, এখান থেকে যেভাবে এসেছিলে ঠিক সেভাবে বেরিয়ে যাও, নয়তো শ্মশান ঘাট লাগিয়ে দেব। নিলয় পুরো পাগল হয়ে উঠেছে, পুরো রক্তের নেশায় মেতে উঠেছে। নীলাকে কোথাও দেখতে না পেয়ে নিলয়ের চিৎকার চেঁচামেচি শুনে সেখান থেকে বেরিয়ে পড়ে তারা। তারা এসেছিল মাননীয় স্পিকারের কথা শুনে, কেননা তার ছেলে যে এখানে এসেছে, তার ছেলেকে যেন সে বাঁচাতে পারে। কিন্তু পালিয়ে গেছে অন্যদিকে মাননীয় স্পিকারের ছেলে তৈমুর। পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছে। মুহূর্তের মধ্যে সেখান থেকে সরকারের সব আইন কর্মকর্তারা জায়গা খালি করে দেয়। নিলয় পকেট থেকে ফোনটা বের করে কল করে সেই ওসির নাম্বারে, আর বলে ওঠে, স্যার, আপনি কোথায় আছেন? আমি আমার জান পাখিটাকে খুঁজে পাচ্ছি না। আইনিভাবে আপনি আমাকে সাহায্য করুন, নয়তো তোলপাল লাগিয়ে দেব। আমি এয়ারপোর্টে গেলাম, কারণ আমি খবর পেয়েছি তৈমুর দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। সেখানেই তার লাশটাকে ফেলে দেব আমি। ওই স্কিপারের ছেলে হোক বা সরকারের, সেটা দেখার প্রয়োজন নেই। সে কার গায়ে হাত দিয়েছে এটাই বড় কথা। নিলয়, পাগলামি করো না। দেখো, আমি কোনো কিছু করছি, আইন নিজের হাতে তুলে নিও না। সে একটা মাননীয় স্পিকারের ছেলে, তুমি তাকে হত্যা করতে পারো না। তার শাস্তি আইন দেবে। তুমি যেখানে আসো সেখানেই থাকো। স্যার, দেশ ও দেশের বাইরে শুধু একটাই নাম আছে, সেটা হলো নিলয়। আর এই নিলয় যেটা করতে চাই সেই কাজে কেউ বাধা দিলে তার প্রাণ পাখিটা উড়ে যায়। ওসিকে আর কোনো রকম কথা বলার সুযোগ না দিয়ে মুহূর্তের মধ্যেই রওনা দেয় রাশিয়ার বিমানবন্দর সিকিউরিটি হাইজেক কনফারেন্স রুমের উদ্দেশ্যে।
প্রায় ৩৫টিরও বেশি হেলিকপ্টার আকাশে উড়াল দেয়। ৩০০-র বেশি রেড রোজ কার রওনা দেয় সেই জায়গার উদ্দেশ্যে। সেই ৩০০টি গাড়ির মধ্যে প্রায় ২৫০ কেজি গাড়ি গোল্ড দিয়ে তৈরি। রাশিয়ার হাজার হাজার মানুষ তাকিয়ে আকাশের দিকে। আকাশে উড়াল দিয়েছে অসংখ্য পাখির মতো হেলিকপ্টার, শুধু চারদিকে শুধু মৌমাছির মতো আওয়াজ করেই চলেছে এবং চারদিকে আওয়াজ শোনা যায়। পুরো বিমানবন্দর ঘিরে ফেলা হয়, কয়েক ঘন্টা অতিক্রম করে ঘিরে ফেলা হয় সেই দেশের সরকার সহ আইনবাহিনী থামাতে পারেন নিলয়কে। হেলিকপ্টারগুলো ল্যান্ড করে বিমানবন্দরে। অসংখ্য মানুষ তাকিয়ে আছে। বিমানবন্দরের ভেতর থেকে শার্টের গলা ধরে বের করে নিয়ে আসা হয় তৈমুরকে। চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে রাস্তার উপরে তৈমুরকে। কিছুক্ষণের মধ্যে সেখানে রেড গোল্ড দিয়ে তৈরি করা একটি হেলিকপ্টার ল্যান্ড করে। কয়েকজন বডিগার্ড গিয়ে জানালা খুলে দেয়। হেলিকপ্টারের ভেতর থেকে এক আগন্তুক বের হয়। সেটা আর কেউ না, সেটা হচ্ছে নিলয়। নিলয় গুটি গুটি পায়ে এগিয়ে আসতে থাকে তৈমুরের সামনে। সামনে আসতেই পেছন থেকে একটা সোফা সেট এনে পেছনে দেয়। পায়ের ওপর পা দিয়ে বসে পড়ে নিলয়। হাতের সিগারেট নিয়ে একের পর এক টানতে থাকে। কোনো কথা ছাড়াই বন্দুকটা হাতে নিয়ে নিলয় হাতে পায়ে কয়েকটা গুলি করে। এসব করার আগে একটা ক্যামেরা ওপেন করে তার দিকে ধরে থাকে আর সবটা ভিডিও করে আপলোড করতে থাকে লাইভের মাধ্যমে সমস্ত জনপ্রিয় অ্যাপসগুলোতে। মাননীয় স্পিকারের ছেলে সেখানে অনেক নৃশংসভাবে পুরো রাশিয়ার তোলপাড় লাগিয়ে দেয় নিলয়। নিলয় চারদিকে নীলার ছবি সহ পোস্টার ছাপিয়ে নেয়। কেউ কোনো খবর দিতে পারে না। পরিবেশটা থমকে আছে 7 দিন ধরে। চারদিকে নীলাকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও নীলাকে খুঁজে পায় না। নীলার অপারেশন চলছে। অপারেশন শুরু হয়েছে। ডক্টররাও অপারেশন করছে একের পর এক। সুইটার আঘাত অনেক গভীরে গিয়েছে। রাশিয়া থেকে তাকে নিয়ে যাওয়া হয় ইরানে। ইরানে তার বাবা মা নিয়ে যায় তার মামার বাড়িতে। সেখানেই তার অপারেশন চলছে। তার অপারেশন শেষে তাকে কেবিনে নিয়ে যাওয়া হয়েছে। নীলার বাবা মা সেখানে অপেক্ষা করছে। নীলার মা বলে ওঠে, সব তোমার জন্য হয়েছে। আজ যদি আমার মেয়েটার ভালোবাসা মেনে নিতে, তাহলে আমার মেয়েটাকে আজকে এখানে এভাবে মরার মতো পড়ে থাকতে হতো না। ঠিকই বলেছ, সব আমার জন্য হয়েছে। আমি ভাবতে পারিনি ওই মাননীয় স্পিকারের ছেলে আমার মেয়েটাকে খুন করবে। হ্যাঁ, এখান থেকে শুধু যেতে দাও, আমি ওকে ছাড়বো না। তুমি ওকে কি ছাড়বে না? হ্যাঁ, ওকে হয়তো এতক্ষণে মেরেই মাটিতে পুঁতে ফেলেছে নিলয়, কারণ নিলয় নীলাকে খুব ভালোবাসে। আর মাননীয় স্পিকারের ছেলে হাত দিয়েছে নীলার গায়ে। মাননীয় স্পিকারের ছেলেকে হয়তো এতক্ষণে পুঁতে ফেলেছে মাটির নিচে। এটা অবশ্য তুমি ঠিকই বলেছ, হয়তো সে আর বেঁচে নেই। চারদিকে নিলয় জানি না এখন কি করছেন, হয়তো তোলপাড় লাগিয়ে দিয়েছে সারা দেশে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ফিরতে হবে, না হলে সামনে বিপদ অপেক্ষা করছে। তাদের কথা বলার মাঝখানে এসে হাজির হয় ডক্টর সাহেব। ডক্টর সাহেব একটা খবরের কাগজ আর নিউজ নিয়ে আসেন হন্তদন্ত হয়ে বলে ওঠে, আরে এ তো দেখি আপনার মেয়ে নীলা। আর এই ছেলেটা পাগলের মতো তাকে ভালোবাসে। খবরে কাগজ সহ অনেক নিউজ চ্যানেলে খবর ছড়িয়েছে, সারা দেশে আপনার মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। আর আপনি কিনা তাকে এখানে নিয়ে এসেছেন। ছেলেটা তোলপাড় লাগিয়ে দিয়েছে সারা দেশে। এমনকি সে এটাও বলেছে সারা দেশে সে যুদ্ধ লাগিয়ে দেবে যদি নীলাকে খুঁজে না পায়। এমনকি সে হুমকিও দিয়েছে, সাথে অনেকজনকে মেরে ফেলেছে। এবং বর্তমানে সে এই যে দেখেন জেলখানার ভেতরে আছে। সে নিজেই ধরা দিয়েছে এবং 72 ঘন্টা সময় দিয়েছে আপনাদের রাশিয়ার সরকারকে। 72 ঘন্টার মধ্যে নীলাকে যদি তার কাছে নিয়ে না যাওয়া হয়, তাহলে জেল ভেঙে বের হয়ে এসে পুরো তোলপাড় লাগিয়ে দিবে রাশিয়ার জগতে। খবরের কাগজটা পড়তে থাকে নীলার বাবা ও মা। অন্যদিকে নীলার জ্ঞান ফিরতে থাকে। 48 ঘন্টা অলরেডি হয়ে গেছে। অনেক আগেই থানাসহ থানার আশপাশটা ঘিরে রাখা হয়েছে আবিরের লোক ছেলে পেলে দিয়ে। অসংখ্য হেলিকপ্টার সহ বিভিন্ন ধরনের মডেলিং কার এবং বাইক। পুরো রাশিয়ার শহরটা ব্লক করে রাখা হয়েছে। বিভিন্ন ভবন সহ সংসদ ভবন বন্ধ করা হয়েছে। অন্যদিকে নিলয়ের জ্ঞান ফিরতে নিলয় দেখতে পায় তাকে শিকড় দিয়ে বেঁধে রাখা হয়েছে একটা ছোট্ট লোহার খাঁচায়।
এটা দেখে নিলয় চিৎকার দিয়ে হাসতে থাকে। তার এই হাসিটা যেন জেলার অফিস কক্ষ পর্যন্ত এবং পুরো থানাটাকে কাঁপিয়ে তুলেছে। নিলয় চিৎকার দিয়ে বলে ওঠে, আর সময় মাত্র কয়েক ঘন্টা, অলরেডি 48 ঘন্টা চলে গেছে। ধ্বংসের জন্য তৈরি হয়ে যাও। আমাকে আটকে রাখবে রাশিয়ার জগতে এমন কোনো জেলখানা তৈরি হয়নি এখনো। আমি না চাইলে কেউ আমাকে বাধা দিতে পারবে না। জেলটা আমার জন্য একটা ঘর, আর ঘর থেকে বের হতে কারো পারমিশনের প্রয়োজন হয় না। নিলয়কে ছোট্ট রুমে বেঁধে রাখা হয়েছে, তবুও যেন তার পাগলামো কমছে না। একের পর এক আঘাত করছে দেয়ালে, নিজের রাগটাকে কমানোর চেষ্টা করছে। অন্যদিকে পুরো বাজার হাটঘাট কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে চারদিকে, শুধু নিলয়ের ছেলেপেলেগুলো ঘুরে বেড়াচ্ছে। শুধু যে রাশিয়ার জগতে নিলয়ের ছেলেপেলে আছে সেটা কিন্তু নয়, আমাদের বাংলাদেশ সহ আরও অন্যান্য দেশগুলোতে তার সকল গ্যাংয়ের ছেলেদের নিয়ে যায় রাশিয়ার জগতে, আর সেখানেই নিয়ে গিয়ে পুরো দেশকে তোলপাড় শুরু করে দেয়। এতগুলো ছেলেপেলেকে দেখে হিমশিম খায় রাশিয়ার সরকার, তাই কোনো কিছু করতে পেরে ওঠে না। এদিকে মিটমিট করে চোখ খুলেছে নীলা। নীলাকে চোখ খুলতে দেখে সেদিনই তার মায়ের চোখ যায় সেদিকে। দেখতে পায় নীলা চোখ খুলেছে। নীলা নিজের চোখ খোলার সাথে সাথে চিৎকার মেরে বলে ওঠে, নিলয়, 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 আমি তোমার কাছে যাব। আমি কোথায়? তোমরা আমাকে এখানে কোথায় নিয়ে এসেছো? আমি নিলয়ের কাছে যাব। ওরা সবাই মিলে নিলয়কে মেরে ফেলবে, আমাকে না দেখতে পেলে পাগল হয়ে যাবে। আমাকে যেতে দাও তোমরা। ওখানে নিলয়, এখানে নীলা পাগলামো শুরু করেছে। নীলাকে বোঝাতে পারে না তার বাবা মা সহ ডাক্তাররা। উত্তেজিত হয়ে যায় নীলা। উত্তেজিত হয়ে যাওয়ার ফলে নীলা বারবার জ্ঞান হারিয়ে ফেলছে। জ্ঞান ফিরলে চিৎকার করছে, অসুস্থ থাকায় বেশি শরীরে চাপ দিতে বলে নাই, কিন্তু নীলা কোনো কথা শোনে না। নীলা আবার বলে ওঠে, বাবা, তুমি এখনই দেশে যাওয়ার জন্য সকল রকম ব্যবস্থা করো। মাত্র কয়েক ঘন্টা সময় আছে হাতে। তুমি জানো নিলয় কি করতে পারে? আমাকে একটা ছেলে লাভ লেটার দিয়েছিল বলে সেই ছেলেটা 2 হাত কেটে দিয়ে তাকে প্রায় 10 কোটি টাকা দিয়েছিল, যে টাকা দিয়ে ওই ছেলেটা সারা জীবন বসে খেতে পারবে। আর আমি নিখোঁজ। নিলয় আমাকে মারতে দেখেছে। এতক্ষণে হয়তো ওই তৈমুরকে মাটিতে মেরে পুঁতে ফেলে দিয়েছে। খবরের কাগজে, টিভিতে বলেছে দেশের যুদ্ধ লাগিয়ে দেবে। তুমি ভেবে দেখেছো? আমি বেঁচে থাকতে এটা কোনো দিন হতে দেব না। আমি নিলয়ের কাছে যাব। ওকে, ঠিক আছে, চলো আমরা আজকে রওনা দেব। হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি যা করবা দ্রুত করবা। সময় কিন্তু খুবই কম আমাদের হাতে। এরপর নীলার বাবা নীলার কথা মতো দ্রুত টিকিট কেটে রওনা হয় রাশিয়ার উদ্দেশ্যে। অন্যদিকে সময় শেষ হওয়ার কারণে আবিরের লোকেরা পুরো ঘটনাকে তোলপাড় শুরু করে দেয়। সেখানকার দায়িত্বে থাকা বিভিন্ন পুলিশ অফিসার, আর্মি বাহিনী তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়, কেননা সে জায়গায় প্রচুর পরিমাণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। প্রচুর পরিমাণের বম আর ধোঁয়া জাতীয় কিছু জিনিস আক্রমণ করা হয়। যারা বাধা দিতে আসে তাদেরকে মেরে কচুকাটা করে নিলয়। চিৎকার দিয়ে বলে ওঠে, আমার হেলিকপ্টার নিয়ে আয়। আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না। নিলয়ের কথা মতো হেলিকপ্টার এনে তার সামনে রাখা হয়। প্রায় অনেকজন পুলিশ অফিসার মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে, তোলপাড় শুরু হয়ে গেছে সেখানে। অন্যদিকে নীলা বলে ওঠে, বাবা সরাসরি হেলিকপ্টারটাকে আমাদের জেলার পোস্টিং থানায় নামাতে বলবে। কথা মতো হেলিকপ্টাররা সেখানে নিয়ে যাওয়া হয়। সবেমাত্র হেলিকপ্টারে পা দিয়ে চড়বে নিলয়, এমন সময় পেছন থেকে শুনতে পায়, নিলয়, 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 আমি এসে গেছি। নিলয় হঠাৎ করে কারো কথা শুনে পেছন ঘুরে তাকিয়ে তো অবাক। হেলিকপ্টার থেকে এক লাফ দিয়ে দৌড়ে গিয়ে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে সেই ব্যক্তিটিকে। গালে, মুখে, কপালে, ঠোঁটে, চোখে চুমো দিয়ে ভরিয়ে দিতে থাকে নিলয় নীলার। নীলাও যেন নিলয়ের এরকম ভালোবাসায় নিজেকে উজাড় করে দিচ্ছে। ভালোবাসার পরশ মনের কথা বলে। তাদের এই ভালোবাসা যেন সবাই দেখে মুগ্ধতা প্রাণ ফিরে পায়। নিলয়ের পাগলামি যেন ঠান্ডা হয়ে যায় মুহূর্তের মধ্যে। মারপিট, কাটাকাটি সব বন্ধ হয়ে যায়। নিলয় পাগলামোতে ছেলেটা যেন হাসি মুখে বরণ করে নেয় নীলাকে। নীলা বলে ওঠে, আমি ছিলাম না বলে তুমি এরকম পাগলামি করেছো। তোমাকে বলেছিলাম না যে তুমি পাগলামি করবে না? দেখো তো তোমার পাগলামির জন্য দেশের আজকে কত বড় ক্ষতি হয়েছে। কথা দিয়েছিলাম তোমাকে যদি পাই
তাহলে আমি পাগলামি, সন্ত্রাসী, মাস্তানি, আমার মাফিয়া জগৎ ছেড়ে দেব। কিন্তু যখন তোমাকেই পাচ্ছিলাম না, তখন আমি নিজেই নিজের মধ্যে ছিলাম না। তাই তো তোলপাড় লাগিয়ে দিয়েছি। যা ক্ষতি হয়েছে তা আমি জরিমানা দিয়ে দেব দেশের গভর্নমেন্টের কাছে। পাগল, আমিও তো তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কি করে একা চলতে পারি? মরলে দুজনে আর বেঁচে থাকলে দুজনে। সত্যি আমাকে ভালোবেসে ধোকা দিয়ে পালিয়ে যাবে না তো? ছেড়ে যাবে না তো আমাকে? কখনো যাব না। তাদের এই ভালোবাসা সারা বিশ্বের কাছে ছড়িয়ে পড়ে, অমর হয়ে থাকে তাদের ভালোবাসার ইতিহাসের প্রথম রচনার পাতা হিসেবে। ব্যবহৃত হয় তাদের ভালোবাসা। ইতিহাসে ভালোবাসার জন্য পাগল ছেলেটি যখন হয়ে ওঠে মাস্তান, ইতিহাস পর্বটি ইতিহাসের পর্দায় তুলে ধরা হয়। রাশিয়ার গভর্নমেন্ট তাদের বিয়ের সমস্ত দায়িত্ব নেয়। দেখতে দেখতে বিয়ের দিন হয়ে যায়। সারা বিশ্বে তাদের বিয়ের তোলপাড় লাগিয়ে দিয়েছে। দেখতে দেখতে বিয়ের পর্ব শেষ করে তারা অপেক্ষা করছে নিজেদের নতুন পথ চলা শুরু করার পর্বে। ভালো থাকুক ভালোবাসা, বেঁচে থাকুক আমাদের অডিয়েন্সের আশা আকাঙ্ক্ষা এবং তাদের স্বপ্নের সব গল্প কথা। ধন্যবাদ সবাইকে। গল্পটা অতটা ভালো লিখতে পারি নাই, কারণ অনেকদিন ধরে লেখালেখি বন্ধ করে দিয়েছিলাম। সে কারণে যদি কারো মাফিয়া কন্টে নিয়ে জীবনের কাহিনী থেকে থাকে, আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা এটা সারা বিশ্বের কাছে প্রচার করে দেব।